আমরা যারা ইতিমধ্যে জয়েন করেছেন সকলকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানটি যেমন গুগল মিটে হবে, পাশাপাশি ইউটিউবে সম্প্রচারিত হবে। আপনারা সকলেই দেখেছেন, ইউটিউব লিঙ্কও দেওয়া হয়েছে। এই লিঙ্কটি আপনারা আপনাদের চেনা পরিচিত ব্যক্তিদের পাঠাতে পারেন, যাতে সকলে অংশ নিতে পারেন। এবং এখানে আরো একটু বলে দিই, আমাদের মহারাজি স্বামীজি এসে গেছেন। তাকে অনুরোধ করছি তার বক্তব্য দিয়ে শুরু করতে। হ্যাঁ, নমস্কার। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত যোগা শিক্ষক, বর্ধমান যোগা সেন্টারের সেক্রেটারি জয়ন্ত ঘোষ মহাশয়। ওনাকেও জানাই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে স্বাগত। এবং আমাদের এই যে 4 দিন ব্যাপী যে যোগা ওয়ার্কশপটি হবে, আজকে হবে, কালকে হবে এবং তারপরে 2 দিন শনি রবিবার হবে। সেখানে জয়ন্তবাবু অনেক যোগা সম্বন্ধে এক্সপ্লেন করবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই উনি আমার থেকে অনেক ভালো জানেন বিষয়টি। তবে আমাদের ভারতীয় দর্শনে যোগা বলতে কিন্তু এখানে জীবাত্মার সাথে পরমাত্মার যোগ বোঝায়, যে আমরা কি করে সেই ঈশ্বর লাভের পথে বা আত্মস্বরূপ উপলব্ধির পথে এগিয়ে যেতে পারি, সেইটাকে যোগ বলা হয়। এখন এই যোগের 4টি প্রকার ভেদ আছে। আপনারা অনেকেই জানেন যে জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ এবং রাজযোগ। জ্ঞান যোগ হচ্ছে আত্মস্বরূপের অনুসন্ধান, যে আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মস্বরূপ, আমি শরীর নই, মন নই, এরকম করে নিজের অন্তর্মুখী জীবন যাপন করা এবং নিজের স্বরূপ অনুসন্ধান করা। এরপর ভক্তিযোগ হলো ঈশ্বরের প্রতি প্রথম থেকে বিশ্বাস সম্পন্ন হয়ে, শ্রদ্ধা সম্পন্ন হয়ে পূজা উপাসনা এসবের দ্বারা ঈশ্বর প্রাপ্তির চেষ্টা করা, প্রেমের দ্বারা ঈশ্বরের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করা, সেটাই হচ্ছে ভক্তিযোগের চরম লক্ষ্য। কর্মযোগ সম্বন্ধে স্বামীজি খুব প্রচার করেছেন এই যুগে, যে বলেছেন এই যুগে কর্মযোগের উপর গুরুত্ব দেওয়া উচিত, কারণ কর্ম ছাড়া মানুষ থাকতে পারছে না এই যুগে। অন্যান্য প্রাচীন যুগে মানুষের কাজ অনেক কম ছিল, তারা এই জ্ঞান যোগ বা ভক্তি যোগ নিয়ে পুরো জীবন কাটিয়ে দিতে পারতেন। কিন্তু এখন যেহেতু কর্মপ্রবল জীবন মানুষের, সেই হেতু যদি এমন একটা টেকনিক থাকে যে আমাদের প্রত্যেকটি কাজই যদি ঈশ্বরের উপাসনায় পরিণত করতে পারি আমরা, তো সেই উপায় হচ্ছে কর্মযোগ, যে প্রত্যেকটা কাজকে ঈশ্বরের উপাসনা জ্ঞানে করা, যে এবং শিব জ্ঞানে জীব সেবা, যে শ্রীরামকৃষ্ণ যে মন্ত্র দিয়ে গেছেন, স্বামীজি সেটা প্রচার করেছেন, যে আমরা আমাদের সম্মুখে যে দিন দরিদ্র দুঃখী এইসব মানুষদের যদি আমরা একটু সেবা করতে পারি তাহলে, এবং ঈশ্বর জ্ঞানে সেবা করতে পারি, তাহলে সেটাই আমাদের মুক্তির দিকে নিয়ে যাবে। সেটাও এক প্রকার যোগ। এবং রাজযোগ বা ধ্যান যোগ হলো মেনলি এই আমাদের যে যোগের ভাষায় বলে প্রসুপ্ত কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে পরমাত্মার সাক্ষাৎকার করা, কুণ্ডলিনী শক্তি জাগরণের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। এবং স্বামীজি বিশেষ করে এই যুগে বলেছেন, শ্রীরামকৃষ্ণের নির্দেশ অনুসারেই উনি নিশ্চয়ই বলেছেন, যে এই যুগের আদর্শ হলো পারফেক্ট কম্বিনেশন অফ 4 যোগাস, জ্ঞান, ভক্তি, কর্ম এবং তার সাথে ধ্যান। এই 4টে যোগের প্রকৃত সমন্বয়ে পূর্ণাঙ্গ একটি মানব চরিত্র তৈরি হবে, এবং এতে আমাদের
মনুষ্য জীবনও সার্থক হবে এবং একটি পরিপুষ্ট এবং সর্বাঙ্গ সুন্দর সমাজ তৈরি হবে। তাহলে এবার এই যোগগুলি করতে গেলে কিন্তু স্বামীজি একটি কথা বলছেন যে আমাদের খুব যদি শরীর যদি মজবুত না হয় তাহলে এই কোনো যোগই কিন্তু সম্ভব না। কারণ একটা দুর্বল শরীর কিন্তু সবল মনের অধিকারী হতে পারে না, এবং মন যদি দৃঢ় না হয়, চরিত্র যদি সঠিক না হয়, তাহলে কিন্তু কোনো যোগেই অগ্রসর হলে আমরা সাফল্য লাভ করতে পারবো না। আমাদের উপনিষদে আছে নায়াম আত্মা বলা হীনেন লভ্যহা, অর্থাৎ সেই আত্মাকে বা ভগবানকে যাই বলি না কেন দুর্বল ব্যক্তিরা লাভ করতে পারে না। এখানে যদিও এই যে শক্তির কথা বলা হচ্ছে সেটা আত্মশক্তি, আত্মবিশ্বাস জনিত যে শক্তি সেই শক্তির কথাই বলা হচ্ছে, কিন্তু সেই শক্তিও লাভ করা সম্ভব নয় যদি আমাদের শরীর ঠিক না থাকে। সেই জন্য স্বামীজি বিশেষ করে এই শারীরিক সবলতার উপর, শারীরিক পুষ্টির উপর এবং শরীর চর্চার উপর খুব গুরুত্ব আরোপ করেছেন। শরীর যদি মজবুত থাকে তাহলে, সেই জন্যই স্বামীজি বলছেন গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো। এটার অনেক মিস ইন্টারপ্রিটেশন ইচ্ছাকৃতভাবে করা হয় অনেক সম্প্রদায় থেকে, বা অনেক মানুষ হয়তো ভুল বুঝে এটাকে ভুল ব্যাখ্যা করেন। কিন্তু এর আসল মানে হলো স্বামীজি তারপরেই বলছেন যে আমাকে অনেক সাহসের সঙ্গে এই কথা বলতে হচ্ছে, কারণ আমি জানি কোথায় সমস্যা হচ্ছে, পায়ে কোথায় কাঁটা বিঁধছে। বলছেন যে গীতায় বা যে কোনো ধর্মগ্রন্থে যে ঈশ্বর লাভের কথা বলা হচ্ছে, যে যোগের কথা বলা হচ্ছে, সেটি কখনোই সম্ভব নয় যদি আমাদের শরীর মজবুত না হয়, আমাদের মাংসপেশি দৃঢ় না হয়, আমাদের রক্ত সতেজ না হয়। সেই জন্যই স্বামীজি এই কথাটি বললেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। কারণ ফুটবল খেলা মানে এক্সারসাইজের কথা বলছেন, অ্যাকচুয়ালি এক্সারসাইজ বা যোগের মাধ্যমে যদি আমরা শরীরটা একটু মজবুত করে নিই তাহলে আমাদের সমস্ত দিক থেকে কল্যাণ হবে। সাংসারিক বিষয়েও কল্যাণ হবে সাংসারিক দিক থেকেও, এবং অবশ্যই যারা আমরা আধ্যাত্মিক পথে এগোতে চাই সেই দিক থেকেও আমাদের অশেষ কল্যাণ সাধন হবে। আমরা ঠিক পথে এগোতে পারবো আমাদের যদি রক্ত সতেজ হয়, আমাদের বুদ্ধি পরিষ্কার হবে। সেই জন্যই যোগ বলতে ভারতীয় দর্শনে যে মানে বা আমাদের আধ্যাত্মিক সাধনার পথে যে 4টি যোগের কথা বলা হলো সেটা তো আছেই, কিন্তু তার বেসিস হিসাবে কিন্তু যে একটা সুন্দর বাড়ি তৈরি করতে গেলে যেমন মজবুত তার ভিত্তি স্থাপন করতে হয়, সেই রকম শরীর যোগের মাধ্যমে শরীর চর্চা করে তারপর রক্ত সতেজ হলে, আমাদের বুদ্ধি পরিষ্কার হলে, মন প্রফুল্ল হলে, মনে শান্তি আসলে, তখন কিন্তু এই আমরা আরো উচ্চ উচ্চ স্তরে যোগের পথে এগিয়ে যেতে পারি। তো আমাদের এই যোগ সাধনার মাধ্যমে কি করে আমাদের মনে শান্তি আসবে, মন প্রফুল্ল থাকবে, মন সতেজ থাকবে, সেই বিষয়ে আলোকপাত করবেন এই 4 দিন ধরে আমাদের যোগ শিক্ষক জয়ন্ত স্যার মহাশয়। আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে ওনাকেই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে আবারও নমস্কার, ধন্যবাদ। স্বামী ইন্দ্রেশানন্দজিকে আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করে তার আশীর্বাদ প্রার্থনা করে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। খুব ভালো লাগলো, উনি খুব সুন্দরভাবে বললেন আমাদের এই যে আজকের অনুষ্ঠান, যে আমরা ডিজিজ ফ্রি, রোগ শূন্য জীবন মানে দেহ মন গড়ে তুলবো। এর জন্য কিন্তু আমাদের প্রথমেই মানে শক্তপোক্ত শরীর গড়তে হবে। যদি আমরা শরীরকে শক্তভাবে মজবুত ভাবে গড়তে না পারি তাহলে কিন্তু রোগ ব্যাধি আমাদের দেহে প্রবেশ করবে এবং অবারিত দ্বার হয়ে যাবে, তারা বেশ নিশ্চিন্তে প্রবেশ করবে। আমি এই সূত্র ধরে আজকের আলোচনা শুরু করছি। তার আগে আপনাদের সকলকে আবার আহ্বান জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দেখুন, আমরা সুস্থ দেহ সুস্থ মন সবাই চাই, কিন্তু
আমরা অনেক কিছুই চাই, বড় বড় বাড়ি গাড়ি চাই, ভালো ভালো খাবার চাই, দেশে বিদেশে নানা জায়গায় ঘুরতে চাই, কিন্তু যত চাওয়া আছে সবকিছুর জন্য কিন্তু আমাদের একটা সুন্দর পরিকল্পনা আছে। আমরা চিন্তা ভাবনা করি যে এইভাবে করব, এত টাকা জমাতে হবে, অমুক জায়গায় অমুক এলাকায় জায়গা কিনতে হবে, ফ্ল্যাট কিনতে হবে, গাড়ি কিনতে হবে। এসব বহু পরিকল্পনা আছে, কিন্তু খুব অবাক লাগে যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবি, আমি সুস্থ থাকবো, এর জন্য কিন্তু কোথাও কোনো পরিকল্পনা কারও নেই। আমরা কেউই পরিকল্পনা করি না। অথচ এটা খুব দরকার। কেন দরকার? না, এই যে অপরিকল্পিতভাবে আমরা জীবনটাকে চালিয়ে যাচ্ছি, গিয়ে যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, সেই সময় আমরা ব্যস্ত হয়ে যাই সুস্থ হওয়ার জন্যে। অসুস্থ হওয়ার পরে সুস্থ হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমরা যদি প্রথম থেকেই বেশ সচেতন থাকি, এই ব্যাপারে খুব উদগ্রীব থাকি, উদগ্রীব শব্দটা ব্যবহার করলাম এই জন্যেই, আমরা কিন্তু অনেক কিছু পাওয়ার জন্যে খুব উদবেগী হয়ে যাই। যে আমাকে পেতে হবে। কথা, কথা বলছি, পরীক্ষায় আমাকে 80, 90, 95% পেতে হবে। হ্যাঁ, আমাকে অমুক জায়গায় ফার্স্ট হতেই হবে। কি ১ম ৩ জনের মধ্যে থাকতেই হবে। আমাকে এতটার মধ্যে ওখানে পৌঁছতেই হবে। এই যে উদগ্রীব ভাব, আমাকে সুস্থ থাকতেই হবে। এর জন্য কিন্তু কোথাও কোনো উদগ্রীব ভাব আমাদের নেই। এবং এই সুস্থতাকে বিঘ্নিত করার জন্য, মানে বিঘ্নিত করার জন্য বলতে ইচ্ছাকৃতভাবে না, কিন্তু আমাদের অনিচ্ছাকৃতভাবে আমরা প্রতি মুহূর্তে সুস্থতা বিঘ্নিত হওয়ার মতো নানা কাজ করে যাচ্ছি। এই যে কাজগুলো করে যাচ্ছি, কি, কি কাজ করছি আমরা পরপর লিস্ট আনতে পারি। কিন্তু আমরা সবাই জানি কি, কি করছি। এইবার কথা হচ্ছে আমাদের আজকে যে হেডিং, শীর্ষক যেটাকে আমরা বলছি, সে শীর্ষকে বলা হচ্ছে যে আমরা সুস্থ থাকবো। কিভাবে? ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা। যোগের মাধ্যমে রোগশূন্য জীবন আমরা গড়ে তুলবো। তাহলে এই যে গড়ে তুলবো, এখানে আমাদের কতগুলো ধাপে, ধাপে কতগুলো বিষয় বা জিনিস আমাদের জানতে হবে। কিরকম? ১ম হচ্ছে ডিজিজ বলতে কি বোঝাচ্ছে? ডিজিজ ফ্রি বলতে কি বোঝাচ্ছে? তারপরে থ্রু যোগা, যোগের মাধ্যমে। তাহলে যোগ মানে কি? যোগের সঙ্গে রোগের কি সম্পর্ক বা শত্রুতা কিভাবে হতে পারে? এই যে তো আমরা অনেক কিছুর মধ্যে যেতে পারি বা গিয়ে আমরা নানাভাবে জিনিসগুলো আলোচনা বা বোঝার চেষ্টা করব। এই যে চেষ্টা করব, এখানে কিন্তু চেষ্টায় আন্তরিকতা থাকতে হবে। যেটা আমি বললাম যে আমরা কতটা উদগ্রীব। আমরা কিন্তু সুস্থতা বজায় রাখার জন্য সাধারণভাবে উদগ্রীব নয়। বেশ, এবার আমরা দেখি রোগ কাকে বলে। রোগ কাকে বলে? আমরা বুঝবো কি করে আমার রোগ হয়েছে? বা আমি একজন রুগী। রুগী বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি যে, যে মানুষ বেশ কমজোর হয়ে গেছে, অথর্ব হয়ে পড়েছেন, ঠিক মতন হাঁটাচলা করতে পারছেন না, বা হাসপাতাল নার্সিংহোমে ভর্তি আছেন, যার নিয়মিত খুব কঠিন জটিল চিকিৎসা চলছে, তারাই রুগী। কিন্তু রুগীরই তো কিন্তু আমরা অনেক ভাগ করতে পারি। হালকা রোগ, মাঝারি রোগ, জটিল রোগ, খুব জটিল রোগ। মানে আমাদের কিন্তু প্রত্যেকের জীবনে অনেক রোগ নিয়ে দিব্যি আমরা ১০০ ভাগ সুস্থ জীবন কাটাচ্ছি। এবং এই যে ১০০ ভাগ সুস্থ জীবন কাটাচ্ছি, আমরা কিন্তু জানি, ওই আমি তো ওষুধ খাচ্ছি, ও ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। মানে আপনার কি প্রেশার আছে? না, প্রেশার নেই। ছিল, এখন নেই। ও আচ্ছা, ভালো। তাহলে যাক, আপনি ওষুধ খান না, প্রেশার ওষুধ খান না, এটা কিন্তু খুব ভালো। না, না, ওষুধ খাই। মানে এই দেখুন জিনিসটা কিরকম হয়ে যাচ্ছে। রোগের সঙ্গে না আমরা কি সুন্দর একটা বোঝাপড়া করে নিচ্ছি। আমার হাই প্রেশার হয়েছে, ওষুধ খাচ্ছি। আমার হাই প্রেশার আছে, ওষুধ খেয়ে সেটা নিয়ন্ত্রণে আছে। অথচ আমি দাবি করছি আমার ডায়াবেটিস হাই প্রেশার নেই। বা সুগারের ক্ষেত্রে এরকম হয় যে, যিনি হয়তো ওষুধ খেয়ে খুব নিয়ম কানুন করে কন্ট্রোলে ঠিক আছেন, তিনি দাবি করছেন যে আমি সুস্থ আছি। আমার সুগার নরমাল। এই যে সুগার নরমাল কেন? না ওষুধ খেয়ে। আমরা যদি জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনি, লাইফস্টাইলে পরিবর্তন আনি, তাহলে কিন্তু ধীরে, ধীরে একসময় এই ওষুধগুলো আমাদের আর খাওয়ার প্রয়োজন পড়বে না। এরকম আমাদের যোগাভ্যাসী বহু মানুষকে দেখছি, যারা একসময় যখন যোগ শুরু করছেন, মানে এটা আমি আমার বর্ধমান যোগ সেন্টারের অভিজ্ঞতা থেকে বলছি। এটা যেকোনো যোগ সেন্টারে সব জায়গাতেই এই অভিজ্ঞতা থাকবে। যে যারা যোগাসন শুরু করছেন, একসময় শুরু করেছেন,
কিছুদিন পরে তারা কিন্তু রোগ শূন্য, তাদের কোনো রোগ নেই, তারা দিব্যি ভালো সুস্থ আছেন। কিভাবে আছেন? না, যোগাসন করে, যোগ চর্চার মাধ্যমে তারা সুস্থ হয়েছে। যেটা বলছিলাম যে রোগ কাকে বলে এটা নিয়ে আমরা আগে দেখব। তারপর আমরা রোগ শূন্য বলতে কি বোঝাচ্ছি, তারপর যোগের মাধ্যমে কি করে হয় সেটা দেখব। রোগ কাকে বলে? যেটা বললাম যে হালকা রোগ, অল্প প্রেশার, ঠিক আছে, অসুবিধা নেই, চলছে। কিন্তু একটা জিনিস দেখুন, আমরা এইভাবে ভাবি না। যেমন আজকে যে মানুষটা খুব স্বল্প অর্থের মালিক, আগামী দিনে তার ধনী হওয়ার সম্ভাবনা যতটা, আর যার হাতে এখন অনেক টাকা আছে, আগামী দিনে আরো ধনী হওয়ার সম্ভাবনা দ্বিতীয় মানুষের ক্ষেত্রে কিন্তু বেশি। ঠিক সেইভাবেই আমাদের যার আজকে শরীর ১০০ ভাগ সুস্থ, ধরুন দুজনেরই বয়স ৩০ বছর। একজন সম্পূর্ণ সুস্থ, তিনি কোনো ওষুধ খান না। আর আরেকজন তিনিও সম্পূর্ণ সুস্থ, কিন্তু তিনি সারাদিনে ২ টো বা ৩ টে বা ১ টা ওষুধ সেবন করেন। এই যে দুজন সুস্থ মানুষ, আমরা যদি একটু বসে ভাবি ঠান্ডা মাথায়, ১০ বছর পরে এই সুস্থ মানুষটি এমন হবে যে তিনি এরকমই সুস্থ আছেন। কোন ওষুধ খাচ্ছেন না। কিন্তু ইনার যার ক্ষেত্রে ১ টা বা ২ টো ওষুধ আছে, সেটা হয়তো ৩ টে বা ৪ টে ওষুধে পরিবর্তন হয়ে গেছে। মানে বেড়ে গেছে। কাজেই রোগ নিয়ে কিন্তু আমাদের খুব সচেতন থাকতে হবে, এবং এই সুস্থ থাকার জন্যে যোগের মাধ্যমে সুস্থ থাকার কথা আমরা যখন ভাববো, আমাদের ১ম এই এই সচেতনতা আনতে হবে। এই সচেতনতা যদি আমরা জাগাতে না পারি, তাহলে কিন্তু রোগের সাথে লড়াই করা যাবে না। সচেতনতা মানে কিরকম? ১ নম্বর বললাম, আমাকে রোগ শূন্য থাকতে হবে। রোগ শূন্য আর রোগ মুক্ত ২ টো শব্দ। ২ টো শব্দের মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা সাধারণভাবে মনে করি তো দুটো তো একই ব্যাপার, তা নয়। রোগমুক্ত মানে হচ্ছে যার রোগ ছিল সেখান থেকে তিনি মুক্ত হয়েছেন, রোগ মুক্ত হয়েছেন, মানে এখন তার রোগ নেই। তিনি রোগ মুক্ত। আর রোগ শূন্য মানে হচ্ছে যার আগে ছিল না, এখনো নেই। আগে হয়তো ছিল, হতে পারে কখনো, কিন্তু এখন নেই, রোগ শূন্য। মানে আমরা জোর দেবো যেটার উপরে, যেন আমি রোগী না হই। আমি সবসময় নীরোগ থাকবো, এরকম একটা ভাব কিন্তু আমার মনে রাখতে হবে। এবারে রোগ হয়েছে আমি বুঝবো কিভাবে? আমি যে যোগাসনের মাধ্যমে বা আসন প্রাণায়ামের মাধ্যমে রোগমুক্ত হব, তাহলে রোগ বলতে কি বোঝাচ্ছে বা রোগটা হলো কিনা এগুলো তো আমাকে বুঝতে হবে। এই বোঝার ব্যাপারে খুব সহজ একটা থিওরি আছে। যেমন ধরুন আমাদের জীবনযাত্রায় আমি যেকোনো কাজ, এই যে আমি কথা বলছি, বেশ সহজভাবে বলে যাচ্ছি। মনে যেটা ভাবছি আমার মুখ দিয়ে সেই কথাটা বেরোচ্ছে। কিন্তু যদি এরকম হয়, দেখা যায় যে কথা বলতে কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, কিংবা সিঁড়ি উঠতে নামতে হাঁপিয়ে পড়ছি, কষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে যে কোথাও কোনো একটা অসুস্থতা বা অসুবিধা যুক্ত হয়েছে। যখন আমার নরমাল লাইফ, সাধারণ জীবন কাটানো অসুবিধাজনক হয়ে যাচ্ছে শরীরের কারণে, শরীর সাথ দিচ্ছে না, মানে আমার সাথী হচ্ছে না। আমি হাত দিয়ে একটা জিনিস তুলতে চাইছি, তুলতে পারছি না। আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি, দেখতে ঠিক পাচ্ছি না। অথচ দেখতে পাওয়া উচিত, আগে দেখতে পেতাম। তাহলে এটা হলো রোগ। মানে এখানে সহজ মানে ইজি। আমরা জানি সহজ কথাটার ইংরেজি শব্দ হচ্ছে ইজি। তো ইজি মানে হচ্ছে সহজ। আমাদের যদি কেউ বলে যে, "তুমি এই কাজটা পারবে?" আমি বলি, "হ্যাঁ, কোনো ব্যাপার না। ভেরি ইজি, খুব সহজেই পারবো।" কিন্তু ওই কাজটা যদি আমার করতে অসুবিধা হয়, মানে ইজি নেই, দিস ইজ হয়ে গেছে, মানে সহজ ভাবটা নেই, তাহলে সেটাই হলো ডিজিজ। কথাটা একটু বুঝিয়ে বলি। অ্যাডভান্টেজ মানে সুবিধা। যখন আমার অ্যাডভান্টেজ নেই, মানে সুবিধা নেই, দ্যাট ইজ ডিসঅ্যাডভান্টেজ। দ্যাট ইজ ডিসঅ্যাডভান্টেজ। ঠিক সেরকমই যখন আমার হাঁটা, চলা, কথাবার্তা সবকিছুর মধ্যে সহজ ভাবটা নেই, সেটাই হলো ডিস-ইজ। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইজ, ডিজিজ। মানে আমার সহজ ভাব নষ্ট হয়ে গেছে। কিভাবে নষ্ট হয়েছে? না, কোনো রোগের দ্বারা। আমি যখনই দেখবো আমার যেকোনো কাজে একটা সহজ ভাবটা নেই, বেশ সহজভাবে করতে পারছি না, তখনই আমাকে ভাবতে হবে যে তাহলে কি আমার কোনো কিছু হয়েছে? এবং তার মানে এই না যে সঙ্গে, সঙ্গে আমাকে চিকিৎসকের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। কিন্তু আমি বিষয়টা নিয়ে ভাববো যে আমাকে সুস্থ থাকতে হবে। এই সুস্থ থাকার একটা বড় মাধ্যম হচ্ছে যোগ।
যোগ কি সেটা নিয়ে আমরা আলোচনা করব, যোগ কিভাবে রোগ সারায়, যোগের বিভিন্ন প্রদর্শনী আমরা দেখব। আজকে নেই, আগামী কাল আমরা যোগের প্রদর্শনী দেখব। সেখানে যোগ সম্বন্ধে আপনাদের আমি বেশ কিছু দরকারি কথা বলবো, যেগুলো শুনলে আপনাদের ভালো লাগবে। তাহলে আমরা দেখছি যে আমাদের রোগ মুক্ত থাকতে হবে। আপনারা একটা প্রার্থনা মন্ত্র অবশ্যই শুনেছেন অনেকেই, সর্বে ভবন্তু সুখিনঃ, মানে সবাই সুখে থাকুক। সর্বে সন্তু নিরাময়া, এই যে সর্বে সন্তু নিরাময়া, এটার মানে কি? আমাদের তো গুগল মিটে আছেন, কেউ একটু বলেন যদি। সর্বে সন্তু নিরাময়া এই শব্দটার মানে আপনারা কি জানেন, একটু বলুন কেউ। সর্বে ভবন্তু সুখিনঃ মানে সবাই সুখী হোক, আর সর্বে সন্তু নিরাময়া স্যার এটার অর্থ হচ্ছে সকলে নিরাময় থাকুক, মানে রোগ মুক্ত থাকুক। সর্বে সন্তু নিরাময়া। আর সকলে রোগ মুক্ত থাকুক, ঠিক। আর কেউ কিছু বলবেন? সর্বে সন্তু নিরাময়া। দেখবেন অনেক জায়গায় হীরক বাবু যিনি বললেন, খুব সুন্দর বললেন কথাটা, সকলে সুস্থ থাকুক, কিন্তু অনেক জায়গায় দেখবেন এর মানে করা হয় সকলে রোগ মুক্ত হোক। এখানে কিন্তু রোগ মুক্ত হোক বলা হচ্ছে না, সর্বে ভবন্তু সুখিনঃ, ভবন্তু মানে ফিউচার টেন্স, ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। কিন্তু যখন সন্তু বলা হচ্ছে মানে থাকুক, লেট দেম স্টে ডিজিজ ফ্রি, আমরা কিন্তু সেই ডিজিজ ফ্রি থাকার জায়গায় আলোচনাটাকে গুরুত্ব দিচ্ছি। তো ডিজিজ ফ্রি থাকতে গেলে আমরা যখন জন্ম নিচ্ছি, পৃথিবীতে আসছি, বেশিরভাগ মানুষই কিন্তু আমরা সুস্থ, আমাদের রোগ নেই। তাহলে রোগ আসছে কোন পথে, রোগ কিভাবে আমাদেরকে ধরছে, এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। জানলে আমরা কি সুবিধা হবে? ও আচ্ছা, এইভাবে রোগ আসছে, তাহলে যেন না আসে আমি সচেতন হব। যেমন ধরুন নুন কম খাওয়া উচিত, আমরা সবাই জানি, কিন্তু নুন একটু না নিলে খেতে ভালো লাগে না। তখন এখানে আমার ভালো লাগাটাকে আমি গুরুত্ব দিতে গিয়ে আমার সুস্থতার সঙ্গে একটা আপোষ করে ফেলেছি। আরে সুস্থ থাকবো না, ঠিক আছে, নুন না খেলে আর খেয়ে লাভ কি, বেঁচে থেকে লাভ কি? কাজে আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যে স্বাস্থ্যের রোগ আমার কাছে আসছে কিভাবে, কোন দরজা দিয়ে আসছে, এবং কোন দরজা দিয়ে আসছে এটা বলতে গেলে, যখন আমি নুনের কথা বললাম এই প্রসঙ্গে, খাদ্যের কথা বলতে হয়। খাদ্য একটা প্রধান, যার মাধ্যমে আমাদের দেহে রোগ ব্যাধি বেশি আসে, খাদ্য। তারপরে আছে নানা রকম টেনশন এবং বিভিন্ন কারণ। আমরা যদি ভেবে দেখি, বেশ, তাহলে আমাদের সুস্থ থাকতে হবে, এবং সুস্থ থাকার জন্য যেটা বিরাট দরকার, যেটা আমার মনে হয়, আমরা এই যে ডিজিজ ফ্রি লাইফ, আমরা কিন্তু অনেক কিছু, যেমন এই যে লটারি টিকিট আমরা কাটছি কেন না, আমি কোনো পরিশ্রম করব না, কিছু না, যদি ভাগ্যে থাকে লেগে যায়, ব্যাস আমি লাখপতি কোটিপতি হয়ে গেলাম। এইভাবে ভাবলে কিন্তু সুস্থ থাকা যাবে না, সুস্থ থাকতে হবে লড়াই করে। যেমন আমরা অর্থ উপার্জন্য লড়াই করি, নানাভাবে চেষ্টা করি, ঠিক একই রকম ভাবে আমাদের অর্থ উপার্জনের জন্য যেমন করতে হচ্ছে, সুস্থতার জন্য লড়াই করতে হবে। সেই লড়াইটা কিরকম? সে লড়াইয়ের জন্য আমরা যোগাভ্যাস করব, কিন্তু শুধু যোগাভ্যাস করলে হবে না, হেডিং এ যোগ আছে, এর সাথে আরো অনেক কিছু করতে হবে। যেমন ধরুন আমরা যদি ধনী হতে চাই, বড়লোক হতে চাই, আমাদের কি দরকার না, অনেক আয় দরকার, অনেক ইনকাম দরকার, এবং অনেক ইনকাম যখনই হবে আমরা ধনী হতে সাহায্য হবে। কিন্তু ইনকাম হলে ধনী হওয়া যায় না। কেন হওয়া যায় না? যদি আমার খরচ খুব বেশি থাকে, আমি প্রচুর খরচা করি, তাহলে অনেক ধনী ব্যক্তিরও শুনবেন যে ধার দেনা করে তারা জীবন কাটাচ্ছে। হ্যাঁ, ব্যাংকে এত লোন আছে, অমুক জায়গায় লোন আছে, গয়নাগাটি বন্ধক দিয়ে লোন হয়েছে। আমাদের শরীরেও কিন্তু এরকম লোন হয়ে যায়। শরীরের লোন হওয়ার ব্যাপারটা কিরকম? সেটা হচ্ছে আস্তে আস্তে আমরা দুর্বল হয়ে যাব, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যদি আমি যোগ চর্চার পাশাপাশি অন্যান্য নিয়ম না মানি। যেটা বললাম, যোগ আমি করব, কিন্তু তার সাথে সাথে আমাকে কিন্তু আরো অনেক দিক দিয়ে আট ঘাট বেঁধে নামতে হবে সুস্থ থাকার জন্য, তাহলে আমি সুস্থ থাকতে পারবো। এবং সুস্থ যদি থাকতে পারি, তাহলে এটাকে বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট অ্যাসেট। মানে হেলথ ইজ ওয়েলথ আমরা শুনেছি, হেলথ ইজ ওয়েলথ আমরা জানি, কিন্তু আমি বলি হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ। অর্থাৎ আমার কাছে যত সম্পদ আছে, যত সম্পত্তি আছে, তার মধ্যে সবচেয়ে বড়, বৃহত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সুস্থতা। যে মনটা সুস্থ নেই, তার কাছে কিন্তু গোটা পৃথিবী তার হাতের বাইরে, যিনি অসুস্থ।
এবং প্রতিটি অসুস্থ মানুষই হচ্ছেন। এই যে কথাগুলো বলছি, মানে একটা জিনিস বলে দিই, মূল উদ্দেশ্য আমার একটা সচেতনতা আনা। যে অসুস্থ হলে আমরা ভাবি ডাক্তার দেখাবো, সুস্থ হয়ে যাবো, কি আছে? কিন্তু এইভাবে ভাবলে হবে না। যখন আমি অসুস্থ হচ্ছি আমি পরনির্ভর হয়ে যাচ্ছি। এই যে আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করি। একবার বর্ধমানের থেকে প্রকাশিত একটি পত্রিকা, তিনি মানে একজন তাদের প্রতিনিধি আমাকে বললেন, এই যে স্বাধীনতা দিবস আপনি তো যোগ চর্চা করছেন, তো আপনি স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু লিখুন। আমি দেখলাম যে স্বাধীনতা দিবস উপলক্ষে যোগ চর্চা কি লিখবো? অনেক ভেবে আমি লিখলাম, সুস্থ ব্যক্তি প্রকৃতপক্ষে স্বাধীন। সুস্থ ব্যক্তি, এই হেডিং এই যত মনে হচ্ছে লেখাটা ছিল, সুস্থ ব্যক্তি প্রকৃতপক্ষে স্বাধীন। হতে পারে আমি পরাধীন, হতে পারে মানে রাজনৈতিক দিক থেকে আমি পরাধীন, কিন্তু পারিবারিক, সামাজিক, আর্থিক সমস্ত দিক দিয়ে যদি বিবেচনা করা যায়, একজন সুস্থ ব্যক্তি হচ্ছেন প্রকৃতপক্ষে স্বাধীন, যিনি নিজের ইচ্ছা মতো এখানে ওখানে যেতে পারেন। দেখবেন অনেক বয়স্ক মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন, হ্যাঁ, বাড়িতে বৃদ্ধ পিতা মাতা, বাইরে কারোর সঙ্গে কথা হচ্ছে, জিজ্ঞাসা করেন, উনি এখন এমনি নিজের এই বাথরুম পায়খানা এগুলো নিজেই যেতে পারেন? তার মানে দেখুন, তখন যোগ্যতা কোন জায়গায় দাঁড়িয়েছে? যে মানুষটা হেঁটেছে, চলেছে, দৌড়েছে, ছুটেছে, দৌড়ে গিয়ে ট্রেন ধরেছে, সে আজকে বাথরুম যেতে পারেন কিনা প্রশ্ন উঠছে। তার মানে আমরা অসুস্থ হয়ে ওই জায়গায় পৌঁছতে পারি। যোগ চর্চা করলে কি ওই জায়গায় পৌঁছবো না? পৌঁছবো, হয় অনেক দেরিতে, আর না হলে পৌঁছলেও তার তীব্রতা কম থাকবে। তীব্রতা কম থাকবে। কাজেই আমাদের প্ল্যান করে যদি আমরা এগোই, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, অসুস্থতা থেকে দূরে থাকতে পারবো, অনেক ভালো থাকতে পারবো। রোগ নিয়ে অনেকগুলো কথা বললাম। রোগ কাকে বলে? কিভাবে বুঝবো? আসুন এবার আমরা দেখি রোগ আসছে কোন পথে। যদি পথ বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু তাকে আটকানো মুশকিল হয়ে যাবে। যদি আমি দুয়ার খুলে রেখে দিই, রাত্রে ঘুমাচ্ছি, বাড়ির দরজা জানলা সব খোলা, তার মানে কি চোর আসার রাস্তা খুলে রেখে আমি জেগে বসে আছি। তো জেগে বসে আমি কি করবো? আমি দেখবো চোর ঢুকছে। আমার তো কিছু করার নাই। দরজা খোলা আছে। কাজে আমার সব দরজা বন্ধ করতে হবে। সব দরজা বন্ধ করতে গেলে প্রধান দরজা যেটা রোগ বন্ধ করার, মানে আমি মজা করে আমাদের ক্লাসে ছাত্রছাত্রী অনেককে বলি, মানে ছোটদের ক্লাসে, যে এই বলতো তোদের বাড়িতে কোনো গেট আছে? সবাই বলে হ্যাঁ আছে। ছোটখাটো গেট সব বাড়িতে থাকে। তাহলে গেট সবসময় খোলা থাকে না বন্ধ থাকে? না স্যার, সবসময় বন্ধ থাকে। যখন কেউ আসে খুলে তারপর আবার বন্ধ করে দেয়। আমি হ্যাঁ ঠিক, তাহলে গেটের নিয়ম হলো বন্ধ রাখা। বলে তারপর বলি, কিন্তু ৩ টে গেট আমার জানা আছে যেগুলো কখনো বন্ধ হয় না, সবসময় খোলা থাকে। আপনারা জানেন আমাদের দিল্লিতে ইন্ডিয়া গেট, বোম্বেতে গেট অফ ইন্ডিয়া, বেশ বড় আকারের গেট। এরকম গেট আমাদের বিভিন্ন জায়গায়, রাজস্থানে, অন্যান্য জায়গাতেও আছে, দিল্লিতে। ওগুলো সবসময় খোলা থাকে। আর আমাদের বর্ধমান শহরে একটি আছে কার্জন গেট, সেটাও সবসময় খোলা। মানে মেইন রোডের উপরে গেট খোলা। আমাদের শরীরেরও আছে একটা কার্জন গেট। যেহেতু বর্ধমানে কার্জন গেট আছে, সেজন্য মজা করে বলি আমাদের শরীরেও একটা গেট আছে। সেটা কিরকম? সেই গেটটা সবসময় বন্ধ। দরকার মতো খোলা হয়, কাজ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে বন্ধ। আপনারা ভাবুন কোথায় আছে সেই গেট, যেটা কাজ হয়ে গেলেই বন্ধ? সেই গেটটা হচ্ছে আমাদের মুখ। মানে এখান দিয়ে কথা বেরোয়, খাদ্য ভেতরে যায়। কথা বের করতে হবে খুব বুঝে। সুস্থতার জন্য এটা ভীষণ দরকার। আপনারা বলুন সুস্থতার সঙ্গে কথার কি সম্পর্ক আছে? আমার যদি কথার মধ্যে তিক্ততা থাকে, তাহলে আমার মন তিক্ত ধরে নিতে হবে। আমার কথায় যদি তিক্ততা থাকে, গাছের পাতায় যদি তেতো হয়, তাহলে গাছের যেখানে আপনি হাত দিন বা খুঁটে খান সব জায়গাতেই তেতো। তাহলে আমার শরীরটাই তেতো, মানে আমার শরীরে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যখনই আমার শরীর খুব সুন্দর, সুস্থ, মানে যেটা আমি তেতো বলছি সেরকম নয়, তখন কিন্তু আমার সুস্থতার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। আমরা এই যে সুস্থতার কথা আলোচনা করছি, এক্ষেত্রে যোগের যেমন একটা বিরাট ভূমিকা আছে, খাদ্যের ভূমিকা কিন্তু তার তুলনায় কোনো অংশেই কম না। আমি গেট প্রসঙ্গে যেটা বলতে চাইছিলাম, আমাদের এই যে গেট, কথা বললাম খুব বুঝে বলতে হবে, ভালো কথা, বাজে কথা না বলা, এবং খাদ্য বুঝে খেতে হবে। কথা যেমন মুখ থেকে যেটা বেরিয়ে গেল, সেটা বাইরে গিয়ে কিন্তু অনেক এফেক্ট করতে পারে, অনেক ক্ষতিকারক হতে পারে।
আমরা দেখি প্রায় সময় কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক নেতা তিনি কেন ওটা বললেন, কেন বলবেন? এবার তিনি হয়তো বলতে, বলতে বলে ফেলেছেন। কিন্তু বলতে, বলতে বলে ফেলেছেন ভেতরে ছিল বলে, নাহলে বলতেন না। আবার ঠিক সেরকমই আমরা যা, যা খাচ্ছি সব খাবার ভেতরে গিয়ে কিন্তু খাদ্যের যা গুণ, কোয়ালিটি সেই অনুযায়ী কাজ করবে। আমি যদি সুখাদ্য খাই, এখানে একরকম কাজ হবে। সুখাদ্য বলতে কোনটা? যেটা ভিটামিন, প্রোটিন, মিনারেলস বা সবকিছু আমার যে প্রয়োজনীয় যা, যা দরকার তার মধ্যে আছে। আর আমি যদি খুব টেস্টি ফুড খাই, একটা সংসারে কিছু সাধারণ নিয়ম আছে যেটা আমি দেখেছি। সেই নিয়মটা কি? যেটা খুব ভালো সেটা বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ। যে জিনিসটা, যে খাবারটা আমার খুব ভালো লাগছে, তার মানে সেটার মধ্যে কোথাও কিছু দোষ আছে। মিষ্টি খেতে খুব ভালো লাগে, খাও ডায়াবেটিস হয়ে যাবে। তেলে ভাজা খেতে খুব ভালো লাগে, রেস্টুরেন্ট ফুড খেতে খুব ভালো লাগে, পেটের গোলমাল হবে, দেহে ফ্যাট বাড়বে, চর্বি বেড়ে যাবে, কোলেস্টেরল বাড়বে এবং এইভাবে কি হবে? আমরা বিপজ্জনক জায়গায় চলে যাব। আমরা অসুস্থ হয়ে পড়ব। আমাদের এই জায়গাগুলো খাদ্য সম্বন্ধে, মানে এই যে গেট সম্বন্ধে খুব সচেতন থাকতে হবে। খুলে যখন কথা বের করব বুঝে। কেন? না আমরা ডিজিজ ফ্রি থাকতে চাই, রোগমুক্ত থাকতে চাই। যেটা শুরুতেই বলছি, রোগমুক্ত থাকাটা কিন্তু একটা লড়াই। এখান দিয়ে আমি যাকে ঢোকাবো ভেতরে, ঢোকানোর আগে আমাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। কিরকম বুঝতে হবে? দেখুন, সৃষ্টিকর্তা যখন আমাদের এই সুন্দর দেহ তৈরি করেছেন, খুব অবাক লাগে ভাবতে যে কি হাই টেকনোলজি। মানে হাই টেকনোলজি কথাটা এই জন্য বলছি, আমাদের বিজ্ঞান আজ পর্যন্ত যা, যা আবিষ্কার করেছে, প্রত্যেকটা জিনিস দেখুন রিমডেলিং হচ্ছে, চেঞ্জ হচ্ছে। মানে আমরা খুব ছোটবেলায় রেডিও দেখেছি, রেডিও থেকে টিভি এলো, টিভি থেকে কালার টিভি এলো, কালার টিভি থেকে আজকাল নানা রকমের টিভি এসে গেছে। আগে বিরাট বাক্স হতো, এখন দেয়ালে লেগে আছে। নানা রকম পরিবর্তন হচ্ছে। ফোনের ক্ষেত্রে তো পরিবর্তন অভাবনীয়। হ্যাঁ, আমার মনে আছে আমার উম আত্মীয়-স্বজন যারা আমাদের ফোন করতেন, অনেকে ট্রাঙ্ক কল করতেন। ট্রাঙ্ক কল মানে ট্রাঙ্ক কল বুক করতে হতো, বুক করে বসে থাকতে হতো, কখন কল আসবে। সেখানে এখন যেকোনো সময় কথা বলতে পারছি। বিরাট সুবিধে। আমরা নানাভাবে এই যে ডেভেলপমেন্ট করে যাচ্ছি, এর পাশাপাশি আমাদের খাদ্য বা এই যে যোগচর্চা, এগুলো কিন্তু এই ডেভেলপমেন্টের পাশাপাশি এই যে নানা রকম উন্নতি আমরা বিভিন্ন দিকে করছি। আমাদের খাদ্যে খাদ্যের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিবর্তন এসছে। এই যে পরিবর্তনগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ভালো যেমন আবার ক্ষতিকারকও। কাজেই খাদ্য আমাদের খুব বুঝে সুঝে গ্রহণ করতে হবে, যে খাদ্যটা আমার শরীরে, মনে, দেহে গিয়ে কিছু উন্নতি সাধন করবে। না হলে কি হবে? আমার ক্ষতি হবে। কিভাবে ক্ষতি হবে? আমি দুর্বল হয়ে পড়বো, রোগগ্রস্ত হয়ে পড়বো এবং শুধু যোগের মাধ্যমে কিন্তু তখন আর রোগ মুক্তি সম্ভব হবে না। আমাকে কিন্তু বেশ অসুবিধায় পড়তে হবে। যেমন কেউ যদি ওষুধ খান, ওষুধ খাচ্ছেন যত ভালো, যত ডাক্তারি ওষুধ খাওয়া হোক, তার পাশে নিয়ম কানুন কিন্তু তাকে পালন করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। তার রোগমুক্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। আমরা রোগ নিয়ে কিছু আলোচনা করলাম, রোগ কোন পথে আসছে সে নিয়েও বললাম। অনেক পথ আছে, সেগুলো আস্তে, আস্তে আমি বলবো। খাদ্যের কথা বললাম। এরপর যদি আমরা একটু দেখি, আমাদের রোগের একটা বড় কারণ হচ্ছে বর্তমান যুগে এই যে আমরা নানা উন্নতির দিকে যাচ্ছি, উন্নতির দিকে যেতে, যেতে আমাদের টেনশন লেভেল অনেক বেড়ে গেছে। টেনশন লেভেল এখন ভীষণ হাই সবারই। মানে আমার খুব অবাক লাগে, সেদিন একটা জিনিস আমি একজনকে বোঝাতে নিয়েছিলাম ফোনে। ফোনে কথা হচ্ছে। আমি দেখলাম যে তিনি কিছুতেই বুঝতে পারছেন না জিনিসটা। আমার কাছে খুব অবাক লাগলো। তুমি এত সহজ জিনিসটা বুঝতে পারছো না কেন? তো যাক, একসময় আমি বিরক্ত হয়ে ছেড়ে দিলাম। মানে তাকে আর বোঝালাম না। আমি বললাম, ঠিক আছে, তোমার সঙ্গে আবার পরে কথা বলবো। যেকোনো কারণে হোক তুমি এখন নিতে পারছো না। পরে তার সঙ্গে কথা বলতে গিয়ে বুঝলাম যে তিনি বলছেন, অ্যা মানে আমাদের একজন স্টুডেন্ট, যে স্যার আমার না খুব টেনশন হয় জানেন তো? আপনি যখনই আমাকে ওটা জিজ্ঞেস করেছেন না, আমার ভীষণ টেনশন হতে আরম্ভ করেছে। আমি এটা পারবো কিনা, হবে কিনা। এই যে টেনশনের জায়গাটা যে আমাদের মানে ইন্টারনাল সিস্টেমটাকে একদম দুর্বল করে দিচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। আমরা যোগ করব, যোগের মাধ্যমে ইন্টারনাল সিস্টেমকে স্ট্রং করব। কিন্তু ইন্টারনাল সিস্টেমকে দুর্বল করার যে মাধ্যমগুলো, সেগুলো সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে, নাহলে কিন্তু ভারী বিপদ। তো যখন বলল টেনশন, আমি তাকে টেনশন কমানোর জন্য নানা রকম পরামর্শ দিলাম।
জানতে চাইলাম কেন, কি নিয়ে টেনশন হয়। তো কথা বলতে গিয়ে দেখলাম, শুধু এর সাথে না, আরো অনেকের সাথে কথা বলতে গিয়ে দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত সবকিছুর মধ্যেই টেনশন। টেনশনের মেইন কারণ হচ্ছে যদি হয় কি হবে? যদি না হয় কি হবে? কিংবা একেবারেই না হলে কি হবে? বা যদি ক্ষতি হয় কি হবে? আচ্ছা, ক্ষতি কি হয় সেটা হতে পারে ধরে নিয়ে আমি যদি এগোই, তাহলে কিন্তু আমার সেটা সামলাতে সুবিধা হয়। মানে কিরকম? আমি বেরোবো, যদি বৃষ্টি নেমে যায়, ভিজে যাই তাহলে কি হবে? জ্বর এসে যাবে। আচ্ছা, তার জন্য প্রিকশন নেবো, ছাতা নিয়ে বেরোবো। এটা খেলে আমার কিন্তু গোলমাল হতে পারে পেটে। আমি ওটা খাবো না, মিটে গেল। এই যে আমি করব না, খাবো না বলছি, টেনশন করব না বলছি, এই সমস্ত সমাধান আছে কিন্তু যোগের মধ্যে। যোগের মধ্যে যে সমাধান আছে, এটা সাধারণভাবে আমরা জানি না। আমরা কি জানি? যোগ হলো কিছু আসন, কিছু প্রাণায়াম, যেগুলো করলে আমাদের শরীর ভালো থাকে। কিন্তু একজন মানুষের শরীরের যতগুলো দিক, একটা দেহ, একটা শরীরের যতগুলো দিক, সমস্ত দিকগুলোকে কভার করে যোগ। এবার বলবেন সমস্ত দিক, অনেকগুলো দিক মানে কি? অনেকগুলো দিক মানে হচ্ছে, যেমন আমি এই যে কথা বলছি, আমার শরীর এখন আপনাদের সামনে আছে। আমার মন কিছু চিন্তা ভাবনা করে, কালেকশন করে কিছু কথা বলছে। শরীর মন দুটো দিকের কথা বলছি, শরীরের দিক, মনের দিক। শরীর কাজ করছে, আমি সারাদিন কাজ করছি, উঠছি, বসছি, হাঁটাচলা করছি, শরীর কাজ করে যাচ্ছে। এবার আমার মনের দিকে যদি দেখি, শরীরকে চলতে সাহায্য করছে মন। আচ্ছা, মনকে আবার কে গাইড করছে? তাহলে ইনার মাইন্ড বলে একটা ব্যাপার আছে, যেটাকে চিত্ত আমরা বলছি যোগ শাস্ত্রে। আমার ইনার মাইন্ডকেও গাইড করছে। এবার দেহ মন ছাড়া আমাদের অনেকগুলো দিক আছে, যেগুলো নিয়ে সাধারণভাবে আমরা কখনো ভাবি না। যেমন আমার সামাজিক দিক। সামাজিক দিক দিয়ে যদি আমি ভালো থাকি, তাহলে আমাকে রোগমুক্ত থাকতে অনেক সাহায্য হবে। সামাজিক দিক দিয়ে ভালো থাকা কিরকম? মনে রাখবেন, আমাদের আলোচনার বিষয় ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা। যোগ নিয়ে আমি বলবো। তার আগে আমি বলছি যে যোগের পাশাপাশি কোন কোন বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে যদি আমি সুস্থ থাকতে চাই। এবং আমি সুস্থ থাকতে চাই কিনা, এটাও কিন্তু আমাকে ভালোভাবে আগে দেখে নিতে হবে। কারণ আমরা সুস্থতার বিনিময়ে সবকিছু করছি, সুস্থতাকে নষ্ট করে। বেশ, শরীর এবং মন দুটো কথা বললাম। সামাজিক দিক দিয়ে, সামাজিক দিক মানে কি? আমি যে সমাজে মিশছি, ৫ জনের সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, ইন্টারেকশন প্রতি মুহূর্তে হচ্ছে, এইখানে আমি বেশ স্বচ্ছন্দ কিনা। আজকাল বহু মানুষ আছেন, আমি কারোর সঙ্গে মিশি না, আমি কোথাও যাই না, আমার ভাল লাগে না। তার মানে সামাজিকভাবে তিনি কিন্তু ফ্রি নন। এইরকম মানুষও কিন্তু অসুস্থ হবে। আবারও বলি, আমি যোগ চর্চার মাধ্যমে সুস্থ হব। যদি যোগ চর্চা করি, এই যে কথাগুলো বলছি, আরো কিছু পয়েন্ট বলবো, এই সমস্ত ক্ষেত্রকে কভার করে যোগ। আমার দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, পরিবেশগত, বৌদ্ধিক, আবেগগত, যেটাকে আমরা ইমোশন বলছি, এই সমস্ত দিক দিয়ে আমাকে অনেক স্ট্রং, শক্তিশালী করে তোলে যোগ। এটা কিন্তু আমরা জানি না, জানতে চাই না বা বুঝতে পারি না। এই যে শক্তিশালী করে তোলে আমি বলছি, তার প্রমাণ কি? কিভাবে বুঝলাম? মহর্ষি পতঞ্জলি যখন যোগের কথা বলছেন, তিনি শুরুতেই বলছেন, যোগ শাস্ত্রের শুরুতেই, পাতঞ্জল যোগ দর্শন বইতে তিনি বলছেন, প্রথম সূত্রে আছে, আথা যোগানুশাসনাম। আথা মানে এখন, এই সময় আমি যোগের অনুশাসন, যোগের যে শিক্ষা, সেগুলো সম্বন্ধে আমি বলবো বা বলছি। তারপরেই উনি বলে দিলেন যোগ কি। এই যোগ কি, এই জায়গাটা যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, আমাদের কিন্তু বিরাট সুবিধা হবে। যোগ কি? যোগশ্চিত্তবৃত্তি নিরোধাঃ। যোগশ্চিত্তবৃত্তি নিরোধাঃ মানে যোগ হলো চিত্তবৃত্তি, মানে মনের যে বৃত্তি, মনের যে কাজ, মনের, এবং বৃত্তি শব্দটা আসছে বৃত্ত থেকে, বৃত্তি বা পেশা, একটা গোলাকারে আমাদের চিন্তা ভাবনা সব ঘুরছে, সারাক্ষণ ঘুরছে। এই যে চিন্তা ভাবনা ঘুরছে, তার উপর নিরোধা মানে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ আনাই হলো যোগ।
তার মানে যখন আমি যোগাভ্যাস করছি, কোনো আসন প্রাণায়াম করছি, আমি ভাবছি যে ফিগারটা ঠিক কারেক্ট হলো কিনা, প্রাণায়ামটা প্রসেস ঠিক আছে কিনা, বা এত মিনিটে এতবার সব মিললো কিনা। কিন্তু আমি একটা জায়গায় খেয়াল করছি না, সব মিলিয়ে আমার মনের উপর নিয়ন্ত্রণ আসছে কিনা। যদি যোগাভ্যাসের মাধ্যমে আমার মনের উপর নিয়ন্ত্রণ না আসে, মানে মনের উপর নিয়ন্ত্রণ মানে কি? আমি অনেক ফ্রি থাকবো, বেশ ভালোভাবে থাকবো, বেশ আমোদ প্রমোদের ভাবে থাকবো। এইভাবে থাকলে কি হবে? আমার কিন্তু রোগমুক্ত থাকা অনেক সহজ হয়ে যাবে। যোগ ও চিত্তবৃত্তি নিরোধা। মহর্ষি পতঞ্জলি বলছেন, যোগ প্রসঙ্গে বলতে গিয়ে এখানে যোগের তার পরের সূত্রে উনি যে কথাটা বলছেন, এগুলো আমরা নিজেদের সেলফ রিয়েলাইজেশনের জন্য এগুলো ভীষণ দরকার জানা। পরের কথাটাই হচ্ছে তদা, মানে তখন। তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানম, মানে এই যে অভ্যাসকারী, যিনি অভ্যাস করছিলেন, তিনি স্বরূপে অবস্থান করেন। এখানে স্বরূপ মানে কি? এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম খাদ্য সম্বন্ধে, টেনশন সম্বন্ধে, আর অন্যান্য কিছু, মুখ খোলা বন্ধ, গেট বন্ধ রাখা প্রসঙ্গে, এই টোটাল ব্যাপারটা যখনই আমি আমার স্বরূপে চলে এলাম, স্বরূপ মানে আমি কখনো ভাবছি আমি বিরাট নেতা, কখনো ভাবছি আমি বিরাট বড়লোক, কখনো ভাবছি জানো আমি কোন পদে আছি, আমি অমুকের সেক্রেটারি, অমুকের প্রেসিডেন্ট, অমুকের হেড। বা এই যে ইগো গুলো আমাদের মধ্যে কাজ করে, যেগুলো আমাদের মনকে নানাভাবে বিভ্রান্ত করে, এই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি তখন নিজের কাছে চলে এসেছো। স্বরূপে অবস্থানম, মহর্ষি পতঞ্জলি বললেন। এই স্বরূপে অবস্থানটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? না, স্বরূপ মানে হচ্ছে আসলে আমি কেউ না। স্বরূপ মানে কেউ না। কেউ না কেন? আমি এখন শিক্ষক, কথা বলছি। আমি যদি আমার সন্তানের সামনে গিয়ে দাঁড়াই, তখন আমি পিতা। স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালে আমি স্বামী। আমাদের কিন্তু নানা রোল আছে। আমি যদি ব্যাংকের কাউন্টারে দাঁড়াই, আমি গ্রাহক। দোকানে কিনতে যাই, আমি ক্রেতা। তাহলে আমার পরিচয় সবসময় বদল হচ্ছে। আসল আমি কে? এই আসল আমি কে বা আত্মা, যেটা একটু আগে আমরা স্বামীজির কাছে শুনছিলাম, জীবাত্মার সাথে পরমাত্মার মিলনকে বলা হচ্ছে যোগ। সে প্রসঙ্গ আমি বলছি। তাহলে আমরা দেখলাম যে জীবাত্মার সঙ্গে পরমাত্মা মিলন, আমি যোগের নানা দিক স্বরূপে অবস্থানম, মানে আমি আমার প্রকৃত রূপে এসছি। এই প্রকৃত রূপ আসতে সাহায্য করে একটা খুব বড় রকম ভাবে, সেটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন। কিন্তু অনেকেই ধারণা ধ্যান যে কোনো ভাবে করলেই হয়, ধ্যানে বসে গেলেই ধ্যান হয়, তা নয়। এরও প্রসেস আছে, ধীরে ধীরে শিখে, বিশেষ করে অষ্টাঙ্গ যোগে ৮টা যে ধাপ বলা আছে, সেখানে ৭ম ধাপে আছে ধ্যান। তার আগে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এই যে তো অনেক কিছুর পরে, ৬টার পরে ৭ম আছে ধ্যান। এবং এই যে ৭ম ধ্যান, তার আগে আসন আছে, সে আসন প্রসঙ্গ বলবো এখনই। আমরা দেখছিলাম যোগের কথা। যোগ কাকে বলে? স্বরূপে অবস্থান। স্বরূপে এসে গেলে তখন কি হবে? আমি বেশ ঠান্ডা মাথায়, মানে ধ্যানেও যখন আমরা বসি, আমি আমার নিজের কাছে চলে আসি। আমি রোগ মুক্ত হব, কিন্তু রোগ যুক্ত যাতে না হই, তার জন্য কি করছি সেটা কিন্তু আমাকে সবসময় সচেতন ভাবে ভাবতে হবে। আমি যেন রোগযুক্ত না হই। আমি স্বরূপে চলে এলাম। স্বরূপে এলে কিরকম হলো? যেমন ধরো একটা বোর্ডে অনেক কিছু লেখা আছে। আমি বোর্ডটা মুছে দিলাম। লেখা মুছে দিলাম। মুছে দেওয়ার পর কি হলো? তখন আমি নতুন করে লেখার অধিকার পেয়ে গেলাম। ঠিক সেরকম যোগের মাধ্যমে যখন আমি মনকে স্থির করলাম, তখন আমি সহজভাবে, শান্তভাবে নতুন করে ভাবার সুযোগ পেলাম। এবং সেই ভাবনাটা কি হবে? না, অনেক যুক্তিযুক্ত হবে। কারণ আমি স্থির মনে, শান্ত মনে ভাবছি, এবং বিপথে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা যোগ করব, আসন প্রাণায়াম করব, সব করব। তার পাশাপাশি এইসব বিষয়গুলো যদি মনে রাখি, তাহলে আমার সুস্থ থাকা অনেক সহজ হয়ে গেল। খাদ্যের ব্যাপারে যেটা বলছিলাম, দেখুন খাদ্য নিয়ে কিন্তু আমরা সকলেই একটু বেহিশেবি। মানে ভালো লাগলো খেয়ে নিলাম, খাওয়া শেষ হয়ে গেছে তারপরেও ভালো পেলাম, খেয়ে নিলাম। তো এই যে খেয়ে নিচ্ছি কেন? ওখানে যোগ চিত্তবৃত্তি নিরোধা, মানে মনের উপর নিয়ন্ত্রণ নাই। আমি ভাবছি ভালো লাগছে একটু খেলাম, দোষ কি আছে?
কিন্তু দোষ তো হচ্ছে, মানুষ তো রোগগ্রস্ত হচ্ছে, এবং রোগগ্রস্ত যে হচ্ছে, আমি একদম শুরুতে যেটা বলছিলাম, আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু কোনো পরিকল্পনা নাই। কিন্তু অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য কি করব, অসুস্থ হয়ে পড়লে সুস্থ হওয়ার জন্য কি করব, তার জন্য কিন্তু পরিকল্পনা সবারই রেডি আছে। অনেকেই ভাবছেন যে এটা কিরকম কথা হলো? ডাক্তার দেখাবো, চিকিৎসা করবো, এর জন্য আবার পরিকল্পনা কি আছে? বহু মানুষ টাকা জমান। এমনকি আমি এক ভদ্রলোককে বলতে শুনেছিলাম, তার ছেলেকে বলছেন, যে, "তুই কি মনে করছিস তোর পড়াশোনার সব খরচা টাকা আমরা খরচা করে দেবো? আমরা বয়স হবে না, রোগ হবে না, তখন আমাদের কে দেখবে? ডাক্তারের চিকিৎসার জন্য তো টাকা রাখতে হবে।" কত সুন্দর মেন্টাল সেটআপ, ভবিষ্যৎ চিন্তা। কিন্তু ভবিষ্যতে রোগে ওই টাকাটা যাতে না লাগে, তার জন্য সামান্য কিছু সময় ব্যয় করে যোগাসন করি, যোগচর্চা করি, স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম মেনে চলি, এ ব্যাপারে কিন্তু কোনো চেতনা নাই। আমি বহু লোককে জানি, বর্ধমান বা কলকাতা থেকে ১০০-১৫০ কিলোমিটার দূরে বহু মানুষ কলকাতায় ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন। কেন? না, বয়স হলে যখন অসুস্থ হব, কলকাতায় গিয়ে তো চিকিৎসা করাতে হবে। একটা থাকার জায়গা নিশ্চিন্ত থাকলে অনেক সুবিধে। এগুলো কিন্তু দেখুন, ঘুরে আমি অসুস্থ হব তার প্রস্তুতি। আমার অসুস্থতার প্রস্তুতি, আমি অসুস্থতাকে কিভাবে ওয়েলকাম করছি। একটা কথা আছে, আপনারা অনেকে শুনে থাকবেন, ল অফ অ্যাট্রাকশন। আকর্ষণের একটা শক্তি আছে। আমি কাউকে যদি মনে মনে খুব বেশি চাই, কোনো কিছু খুব বেশি চাই, সেটা এবং তার মতো যদি নানাভাবে অনেক কিছু করি, সেটা জীবনে হয়ে যায়। আমরা পেয়ে যাই। ঠিক সেরকমই আমি যদি রোগের জন্য প্ল্যানিং করতে থাকি, তো রোগ দেখবে, সৃষ্টিকর্তা দেখবেন যে, আরে এ তো বেশ রোগের জন্য তৈরি আছে, চলো একে রোগ দিয়ে দাও। কোনো অসুবিধা নেই। কিন্তু পাশে যে মানুষটা, আমার কেন রোগ হবে? আমি যোগব্যায়াম করব, আসন করব, প্রাণায়াম করব, হাঁটবো, সুস্থ হয়ে থাকবো, টেনশন করব না, আজে-বাজে খাবো না। তার কাছে তো রোগ যাবে না। কারণ সে তো রোগকে কখনোই ওয়েলকাম করছে না। আজকাল বহু মানুষ রোগকে ওয়েলকাম করছে। মানে আশ্চর্য মানসিকতা। একদিন বর্ধমান শহরের ভেতর দিয়ে জিটি রোড গেছে অনেক আগে। জিটি রোডের ধারে আমি দাঁড়িয়ে আছি। আমারই এক প্রিয় ছাত্র, তার সঙ্গে কথা বলছিলাম। এটা আমি বলছি অনেক আগের ঘটনা। আজ থেকে প্রায় ২০ বছর আগের ঘটনা। সেই সময় বর্ধমান থেকে কথায়, কথায় এত মানুষ কলকাতায় যেত না চিকিৎসার জন্যে। তো আমরা দাঁড়িয়ে কথা বলতে, বলতেই ২-৩ টে অ্যা অ্যাম্বুলেন্স গেল। তো অ্যাম্বুলেন্স গেল মানে কলকাতার দিকে যাচ্ছে। বর্ধমান থেকে হাসপাতাল বা নার্সিং হোম থেকে রুগী নিয়ে কলকাতার দিকে যাচ্ছে। তখন বলছে, "দেখছেন জয়ন্তদা, কি সুন্দর এখন কত ট্রিটমেন্ট উন্নত হয়ে গেছে। হ্যাঁ, বর্ধমান থেকেই বেরিয়ে গেল তো ২-২.৫ ঘন্টার মধ্যে ঢুকে যাবে কলকাতায়, কোনো নার্সিং হোমে চলে যাবে।" আগে কিন্তু এগুলো আমরা ভাবতে পারতাম না। একটা রুগীকে কলকাতায় নিয়ে যাওয়া মানে অনেক ঝামেলা ছিল বা এত সহজ ছিল না। এখন রাস্তা অনেক ভালো হয়ে গেছে। ট্রিটমেন্টও কলকাতায় অনেক উন্নত হয়েছে। লোকে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো লক্ষণ বলুন? আমি বলছি, "হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো।" বাড়িতে এলাম। এসে ভাবছি এটা কতটা ভালো লক্ষণ। এই লক্ষণটা সত্যি, সত্যি ভালো কিনা, যদি ভালো হয় তো কতটা ভালো। ট্রিটমেন্টের ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। সরকারও বহু জায়গায় নতুন, নতুন হাসপাতাল খুলছেন। নার্সিং হোম প্রচুর হচ্ছে। বর্ধমান শহরে আমাদের বর্ধমান যোগ সেন্টার যখন তৈরি হলো ১৯৮০ সালে, সে সময় যোগ সেন্টার বলতে একমাত্র আমাদেরটাই ছিল। আরো ২ জায়গায় টুকটাক কিছু শেখানো হতো। নার্সিং হোমও ২-৩ টে ছিল। সব মিলিয়ে বেড হয়তো ১০০-১৫০ ছিল। এখন সেখানে নার্সিং হোমের সংখ্যা কিছু না হলেও ১-১৫০। ১-১৫০ নার্সিং হোম, তাদের বেড সংখ্যা কয়েক হাজার। লোকে সেখানে লক্ষ, লক্ষ টাকা একদম রেডি হয়ে নিয়ে চলে আসছে। কোনো অসুবিধে নেই। যেটা বলছিলাম, আমরা কিন্তু রোগকে ওয়েলকাম করছি। এত হাসপাতাল, নার্সিং যখন হয়েছে, লোকের যদি স্বাস্থ্য সচেতনতা থাকতো, তাহলে বড়, বড় মল যেমন আছে, বড়, বড় নার্সিং হোম, একেকটা নার্সিং হোম বিশাল, বিশাল একটা মাঠের মতন। তাহলে যোগ সেন্টার ওরকম অত বড়, বড় হতো। যোগ সেন্টার ছোট, ছোট বাড়ির একটা ঘরের মধ্যে বা কোনো একটা ছোট্ট মাঠে কিংবা কারো বাড়ির ছাদে, এইভাবে যোগ সেন্টার চলত না। আমরা স্বাস্থ্য নিয়ে সচেতন নয়। একদম সচেতন নয়। আমরা উদগ্রীব নয়। আমরা সুস্থতার জন্য ঝাঁপিয়ে পড়তে কেউ রাজি না। কাজেই আমরা রোগে ভুগছি। যোগ চর্চা করব, সুস্থ থাকবো। আমি তখন ওকে বলছি, আমার এক বন্ধুর সঙ্গে কথা হয়ে গেল, আমার ছাত্রের সঙ্গে বাড়ি চলে এলাম। এসে ভাবছি যে এটা কতটা
ঠিক যে স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, আপনাদের সকলকে বলছি, ধরুন আপনি কোনো জায়গায় বেড়াতে গেলেন, গিয়ে দেখছেন সেখানে পথের মোড়ে, মোড়ে পুলিশ। হুম? এবং অনবরত পুলিশের গাড়ি বোঁ, বোঁ করে যাতায়াত করছে। আপনার কি মনে হবে? সেখানকার শান্তি শৃঙ্খলা খুব ভালো? না শান্তি শৃঙ্খলা নিশ্চয়ই খারাপ, নাহলে এত পুলিশ কেন? ধরুন ২য় টাই মনে হয়। ভালো কোথায় মনে হবে? যেখানে রাস্তায় কোনো পুলিশ নাই। একটাও পুলিশ নেই। পুলিশ দরকার হয় না। এমনি দিব্যি সবাই দিব্যি চলাচল করছে, ঘুরছে ফিরছে, থানায় কোনো ভিড় নাই। সেখানে শান্তি শৃঙ্খলা ভালো। তাহলে যেখানে হাসপাতাল নাই, মানে হাসপাতালের প্রয়োজন নাই, সেখানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো। যেটা ভালো হয়েছে সেটা চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতি মানেই হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি। আমরা যোগ করছি না, যোগ ভালো জানি, কিন্তু তবুও করব না। না করার অনেক কারণ আছে। আমরা করব না। বেশ, ঠিক আছে, আমি রোগ নিয়ে কিছু কথা বললাম, যোগ নিয়ে বললাম, এবার আসন নিয়ে অল্প কথা বলছি। তারপর আমরা প্রাণায়াম নিয়ে কিছু আলোচনা করব আজ। অ্যা প্রাণায়াম নিয়ে আলোচনা করে আজকে শেষ হবে। এখনো সময় আছে। আমরা শেষ করব এবং আগামীকাল কিছু আসন দেখব। আপনাদের সকলকে অনুরোধ করব আগামীকালের ক্লাসে আপনারা অবশ্যই রেডি হয়ে থাকবেন। মানে যারা পারবেন, যাদের সম্ভব তারা দেখে একটু প্র্যাকটিস করবেন। ভালো লাগবে। অনুভূতির জায়গায় কিছু আসবে। আমরা আসন অভ্যাস করি। আমাদের মধ্যে সাধারণ প্রবণতা হলো পারফেক্ট করতে হবে, ছবির মতো করতে হবে, নিখুঁত করতে হবে। এটা কিন্তু সবসময় ঠিক নয়। আমরা কেন ঠিক নয়? কি করলে ঠিক? আমরা সহজভাবে আসনও করতে পারি কিনা? আসন কিভাবে করতে হবে? এগুলো কাল আমরা সুন্দর আলোচনা করব। একটু পরে আমি প্রাণায়াম অভ্যাস শুরু করব। তার আগে আসন প্রাণায়াম নিয়ে ২ কথা বলব। আপনারা মনে রেডি থাকবেন বা সেইভাবে মিনিট ৫ পরে প্রাণায়াম অভ্যাসের জন্য রেডি কিভাবে হবেন? আপনার ড্রেসটা যেন প্রাণায়াম অভ্যাসে উপযোগী থাকে, কোমর খুব টাইট ভাবে না থাকে, যে পোশাকই পরে থাকুন, আপনারা শুরু করবেন। এখন আসন সম্বন্ধে একটু বলি। অনেকেই আছেন যারা আসন করছেন দীর্ঘদিন, আসন সম্বন্ধে খুব ভালো জানেন। কিন্তু ভালো জানলেও কিছু জিনিস বারবার শুনলে, রিপিটেশন করলে জানাটা আরো পরিষ্কার হয়। মহর্ষি পতঞ্জলি তার পাতঞ্জল যোগদর্শন গ্রন্থের ২য় অধ্যায়ের ৪৬ নম্বর সূত্রে বলছেন, ২য় অধ্যায়ের ৪৬ নম্বর সূত্রে তিনি বলছেন, স্থির সুখ মহাসনম। স্থির সুখ মহাসনম। স্থিরভাবে সুখকর অবস্থানই হলো আসন। তার মানে আমি যখন আসনে থাকবো, স্থিরভাবে থাকবো, মানে কোনো নড়াচড়া, কাঁপছে এরকম হবে না। সুখের একটা অনুভূতি থাকবে, স্থিরভাবে সুখকর অবস্থান, থেমে থাকা। এটা হলো আসন। আসনটাকে যদি আমি উল্টো দিকে ভাবি, স্থিরভাবে সুখকর অবস্থানই হলো আসন। আবার কেউ যদি আসন অভ্যাস করেন নিয়মিত, তাহলে তার দেহে, মনে, তার আচার-আচরণে, কথাবার্তায় স্থির এবং সুখের অনুভূতি এসে যাবে। আসন আমাদের এগুলো দিতে পারে এবং যারা যোগাভ্যাস করছেন ঠিক নিয়ম মেনে বলতে কি বোঝাচ্ছে আগামীকাল আলোচনা করব। সেইভাবে করলে আমরা কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারি। কিন্তু যদি আসনকে আমরা খুব জোর করে চাপ দিয়ে করি, একদম ছবির মতো পারফেক্ট, বা ধরুন কথা বলছি ১০ এর মধ্যে ১০ পেতে হবে, এইভাবে করতে গেলে আমাদের শরীর, মনে এবং স্নায়ু মণ্ডলীর উপরে, নার্ভাস সিস্টেমের উপরে নানা রকম চাপ পড়ে। যে চাপটা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক অসুবিধার সৃষ্টি করতে পারে। আমাদের দেহ মনকে অনেক রোগযুক্ত করে দিতে পারে। আজকেই বিকেলে আমার এক পুরনো ছাত্র এসেছিল। আ তো তিনি বলছেন, অনেক আগে আমার স্টুডেন্ট ছিল। তিনি বলছেন যে, ওই আমরা একটা ম্যা এ রুম করে কয়েকজন থাকি একসাথে। সেখানে ২ জন তারা ম্যাসাজ করছে। মানে একজন উপরে শুয়ে আছে, পায়ের উপর পা দিয়ে টিপে ম্যাসাজ হচ্ছে। কোমরেও পা দিচ্ছে। এক পা মাটিতে, আরেক পা কোমরে। মানে এই ধরনের কিন্তু আ এটাকে একদম সরাসরি আনসায়েন্টিফিক বলাই ভালো। এরকম অনেক জায়গায় অনেকেই করে থাকেন। এগুলো করতে তারপরে বলে, "এই তুই আয় একটু পায়ে ম্যাসাজ করে দিই। তোর পা, কোমর সব ম্যাসাজ করে দিই, আরাম হবে।" আমি শুয়ে পড়লাম। তারপরে ওনা হঠাৎ করে ২ পা তুলে দাঁড়িয়ে গেল আমার কোমরের উপরে। একটা বড় ছেলে যদি যার উপরে দাঁড়িয়েছে সেও বড়।
সে চাপ তো নিতে পারবে না। ওখানে L4-5 ওই জায়গায় চোট লেগে গেল এবং সে বছর ২-৩ ধরে ভুগছে। আসন্ন অভ্যাসের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি পারি, আমি করব, এরকম করলে হবে না। আমাদের অনেকভাবে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আসন অভ্যাসের পরে প্রাণায়ামের কথা বলা আছে। আসন অভ্যাসের পরে প্রাণায়াম কেন? আসনের মাধ্যমে আমাদের শরীর তৈরি হবে। কিসের জন্য? প্রাণায়াম অভ্যাসের জন্য। আমরা এমনি প্রাণায়াম করতে পারি, আসন না করেও করা যেতে পারে। কিন্তু আসন করার পরে প্রাণায়াম করলে তার বেনিফিট কিন্তু আমরা অনেক বেশি পাবো। আসন করার পরে বলতে এখানে কিন্তু আমি এটা বলছি না যে আপনি যখনই প্রাণায়াম করবেন তার আগে আসন করতে হবে, এটা না। বেশ কিছুদিন আসন অভ্যাসের পরে প্রাণায়াম করলে প্রাণায়ামগুলো করতে অনেক ভালো লাগবে, অনেক সুবিধা হবে, অনেক ফ্রুটফুল হবে। যেমন ধরুন ক্লাস 1 এ পড়ার পর কেউ যদি 3 তে উঠে যায়, 2 পড়লো না, তাহলে তার সেখানে গিয়ে অসুবিধা হবে জিনিসগুলো বুঝতে। কাজে 1, 2, 3, 4 পরপর ধাপে, ধাপে গেল। ঠিক সেরকমই আসন কিছুদিন করলো এবং তার আগে খালি হাতে ব্যায়ামও করবে। পিটি যেগুলো আমরা বলি। খালি হাতে ব্যায়াম, আসন, তারপরে প্রাণায়াম। এইভাবে চলবে। বেশ, প্রাণায়াম নিয়ে ২ এক কথা বলছি, তারপরে আমি প্র্যাকটিস শুরু করব। প্রাণায়াম কাকে বলছে? মহর্ষি পতঞ্জলি বলছেন, এই যে আমরা ডিজিজ ফ্রি লাইফ থ্রু যোগা, এর প্রধান দুটো উপকরণই হচ্ছে আসন এবং প্রাণায়াম। আসন আর প্রাণায়াম হচ্ছে প্রধান দুটো উপকরণ আমাদের সুস্থ রাখা। সেই সুস্থতার পথে প্রাণায়াম কি করতে পারে? সংস্কৃত সূত্র, পাতঞ্জল যোগ দর্শনের যে সূত্র, তাতে বলা হচ্ছে প্রাণায়াম হচ্ছে শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক গতিকে ব্যাহত করে একটা বিশেষ নিয়মে শ্বাস নেওয়া ছাড়া এটা হলো প্রাণায়াম। সাধারণ গতি যেটা, এই যে আমি কথা বলছি, শ্বাস তো চলছে, সাধারণ গতি। কিন্তু এটাকে আমি থামিয়ে দিলাম। আমি কি করছি? বেশ লম্বা শ্বাস নিলাম, আবার ধীরে, ধীরে ছাড়লাম। কখনো বাঁ নাকে নিলাম, ডান নাকে ছাড়লাম। কখনো ডান নাকে নিলাম, বাঁ নাকে ছাড়লাম। আমরা এইভাবে নানা রকম প্রাণায়াম করে যাচ্ছি। এই যে প্রাণায়াম করছি, আমাদের প্রাচীন শাস্ত্র, বিভিন্ন যে যোগ শাস্ত্র যেগুলো আছে, হঠযোগ প্রদীপিকা, ঘেন্দ্র সংহিতা, শিব সংহিতা, সেখানে হঠযোগ প্রদীপিকা বলা হচ্ছে যে প্রাণায়াম খুব ভালোভাবে শিখে অভ্যাস করবে। ভুল হলে কিন্তু তোমার অনেক ক্ষতি হতে পারে। এগুলো এখানে বলা আছে, নানা শ্লোক আছে। সে শ্লোকে আমি এখন যাচ্ছি না। শ্লোকে বলা রয়েছে। ভালোভাবে করতে হবে। ভালোভাবে মানে কি? ভালোভাবে শিখে। আসলে আমরা এখন একটু অভ্যাস করব। জিনিসটা কি বোঝার চেষ্টা করব। এখানে যারা YouTube এ আছেন তারাও অভ্যাস করবেন এবং অভ্যাসের সময় আমি যা বলবো একটু মন দিয়ে শুনবেন এবং সেই মতো যদি আপনাদের প্রশ্ন থাকে YouTube এও করতে পারেন। এখানে যারা Google Meet আছে তারাও করতে পারেন। হ্যাঁ, আপনারা সবাই বসুন। বেশ আরামদায়কভাবে বসে যান। প্রাণায়ামে কিছু বেসিক জিনিস, মূল জিনিস আমরা আজকে আলোচনা করব এবং আমার বিশ্বাস আপনাদের সেগুলো ভালো লাগবে। এবার আপনারা শ্বাস নেবেন, ছাড়বেন। শ্বাস নেওয়ার পর ছাড়বেন। মাঝে কিন্তু থামবেন না। থামার দরকার নেই। নিয়ে থামার দরকার নেই বা ছেড়েও থেমে থাকার দরকার নেই। কি করবেন আমি বলে দিচ্ছি। যারা আমার কাছে এই অভ্যাসগুলো আগে করেছেন তারা তো জানেনই। যারা নতুন বিশেষভাবে ১ম আমার ক্লাস করছেন এটা, একটু খেয়াল রাখবেন। আমি যা বলবো অবশ্যই মেনে চলবেন। নাহলে কি হবে? অনেকে ভাবেন যে ঠিক আছে করুন, আমি তো দেখছি। বেশ ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, দেখছি। দেখলে জিনিসটার উপলব্ধিটা হবে না বা আমি যেটা শেখাতে চাইছি সেটা কিন্তু শিখতে পারবেন না। কাজেই সবাই করবেন, ফলো করবেন। কি ফলো করবেন? আমি ঘড়ি দেখছি। আমি যখন স্টার্ট বলবো আপনারা শ্বাস নেওয়া শুরু করবেন। স্টার্ট বললে শ্বাস নেওয়া শুরু করবেন। ছেড়ে দিলেন, ১ বার হলো। আবার নিলেন, ছেড়ে দিলেন, ২ বার হলো। এইভাবে আপনারা টানা করতে থাকবেন। আর গুনবেন কবার হচ্ছে। গোনাটা কিন্তু বাদ দেবেন না, অবশ্যই গুনবেন। এবং যখন ১ মিনিট হবে আমি বলব স্টপ, তখন কবার হলো সেটা আমাকে জানাবেন। হুম। সবাই বেশ আরামদায়কভাবে বসুন। আমি ঘড়ি দেখে যখন ১ম এ আমি শ্বাস ছাড়তে বলবো, তারপরে নেওয়া শুরু হবে। ধীরে, ধীরে শ্বাস ছেড়ে দিন পুরোপুরি। এবার নেওয়া শুরু করুন। বেশ আরাম করে শ্বাস নিন। ছাড়া হলেই গুনবেন ১, ২, ৩, ৪, মানে নেওয়া হলো, ছাড়া হলো ১ বার, আবার নিলেন, ছাড়লেন ২ বার। এইভাবে আপনারা গুনে, গুনে করে যান।
খুব মন দিয়ে করবেন। হ্যাঁ, 1 মিনিট হলে আমি যখন স্টপ বলবো থামবেন, থেমে বলার জন্য ব্যস্ত হবেন না, আমি যেটা বলবো তারপরে সেই মতো করবেন। স্টপ। 1 মিনিট হয়ে গেছে। এবার 1 মিনিটে আপনাদের কারো হতে পারে 5 বার, 7 বার, 10 বার, 15 বার শ্বাস নেওয়া ছাড়া হয়েছে। আমি সেই সংখ্যাটা আপনাদের জানতে চাইবো, কিন্তু একটা সিস্টেমে সবাই একসঙ্গে বলতে নিলে আমি বুঝতে পারবো না। আমি প্রথমে ইউটিউবে একটু দেখে নিই, ইউটিউবে যারা আছেন সংখ্যাটা শুধু লিখুন। মানে 10 বার, 8 বার, 7 বার এরকম শুধু সংখ্যাটা লিখবেন। আমি দেখে নিচ্ছি। উম আর যারা এখানে 3 বার, 6 বার লিখলেন, 4 বার আপনারা লিখুন। সবাই যারা এখানে আছেন Google Meet এ তারা লিখুন। মোবাইলে জানান কবার হলো। 10 বার, 9 বার, 9 বার বেশ কয়েকজন লিখলেন, 4 বার, 14 বার একজন লিখেছেন 14 বার, 9 বার, 4 বার, 9 বার, বেশ 9 বার অনেকে বলেছেন। সবচেয়ে বেশি 14 বার দেখলাম। 3 বারও আছে, 1.5 বার হয়েছে একজনের, 1.5 বার, 3 বার, নানা রকম আছে। বেশ খুব ভালো, আশা করি সবাই জানিয়েছেন। হ্যাঁ, এবার আপনাদের বলি, এই যে ধরুন 9 বার, 8 বার, 14 বার, 10 বার একজন বলছেন, এগুলো হয়েছে, এত তফাৎ হচ্ছে কেন? বা কোনটা ঠিক, কোনটা বেঠিক আমরা কিভাবে বুঝবো? খুব সহজ উপায় আছে বোঝার। কিরকম উপায়? মিনিটে সাধারণভাবে আমরা 18 থেকে 20 বার শ্বাস নেওয়া ছাড়া করি। খুব ভালোভাবে মনে রাখবেন। কারো যদি কাগজ পেন থাকে ইচ্ছে হলে একটু লিখে রাখবেন, পরে বুঝতে সুবিধা হবে। মিনিটে আমরা 18 থেকে 20 বার শ্বাস নেওয়া ছাড়া করি। শ্বাস নিচ্ছি, ছাড়ছি। আমি সোজা হিসেবে যদি 20 বার ধরি, তার মানে পার ব্রিদিং সময় লাগছে 3 সেকেন্ড। 1 মিনিট 60 সেকেন্ড, 20 বার করলাম। একবার শ্বাস নেওয়া ছাড়া লাগছে 3 সেকেন্ড। তাহলে আপনাদের 3 সেকেন্ড যদি লাগে 1 মিনিটে, তাহলে 18 থেকে 20 বার সাধারণ শ্বাসে হওয়ার কথা। কিন্তু আমরা প্রাণায়াম করছি, তার মানে আপনি গভীর শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন। এখানে আমি প্রাণায়াম সম্বন্ধে আরো 2-4 কথা বলছি, তারপরে আমরা এই প্র্যাকটিসটা আরেকবার করব। প্রাণায়ামে 3টে ধাপ। 3টে ধাপ কিরকম? পূরক মানে শ্বাস নিচ্ছি, কুম্ভক থেমে থাকা, এবং রেচক ছেড়ে দেওয়া। সাধারণভাবে আমরা কুম্ভক পর্যায়টাকে বলি না, মানে থাকতে বলি না। পূরক, রেচক এটাই করতে বলি, এবং এর ফলে কি হচ্ছে, আমরা প্রাণায়ামে যা বেনিফিট সবই পেতে পারি। এবার শ্বাস বন্ধ রেখে কুম্ভক করা, যেটা সেটা অনেক ক্ষেত্রে করা হয়, নতুন অভ্যাসকারীরা করবেন না। পূরক মানে কি? আমরা সাধারণভাবে শ্বাস গ্রহণ একটা কথা আছে, ইংরেজিতে বলছে ইনহেল। তাহলে তো শ্বাস গ্রহণ বললেই হতো। প্রাণায়ামের ক্ষেত্রে আবার পূরক শব্দটা আসছে কেন? পূরক শব্দটা আসছে এই জন্য যে প্রাণায়ামে যেটা আমরা শ্বাস নিচ্ছি সেটা সাধারণ শ্বাস গ্রহণ নয়, পরিপূর্ণ শ্বাস গ্রহণ। মানে আমার এই যে বুকের খাঁচা পুরোটা ফুলবে, যতটা ফুলতে পারে। পেট পুরোটা ফুলবে, কাঁধ উঠবে। মানে আমার এই যে পেট, বুক যে অঞ্চলটা, এটা পুরোপুরি প্রসারিত হবে যতটা সম্ভব। এবং যখন ছাড়বো, ধীরে ধীরে ছাড়বো, আস্তে আস্তে পেট, তলপেট কুঁচকে যাবে, কাঁধ নামবে, বুকের খাঁচা ছোট হয়ে গেল। এবং যখন শেষ দিকে যাচ্ছেন, একটু বেশি ছাড়তে গেলে দেখবেন তলপেট একটু কুঁচকে নিলে আরো কিছুটা হাওয়া বেরোলো। সেটাকে বলা হচ্ছে রেচক। রেচক মানে পরিপূর্ণ শ্বাস ত্যাগ। এই দুটো শব্দ খুব ভালো করে বুঝে নিন। পরিপূর্ণ শ্বাস গ্রহণ, পরিপূর্ণ শ্বাস ত্যাগ। তাহলে আমরা দেখলাম যে সাধারণভাবে মিনিটে যদি কেউ 20 বার শ্বাস নেওয়া ছাড়া করে, তার ব্রিদিং টাইম হচ্ছে 3 সেকেন্ড। ব্রিদিং টাইম, যারা লিখছেন লিখে নিন। ব্রিদিং টাইম শব্দটা খেয়াল রাখবেন। ব্রিদিং টাইম মানে হচ্ছে আমার 3 সেকেন্ড। কিন্তু যখনই আমি বেশ লম্বা শ্বাস নেব,
আমরা কিন্তু সাধারণভাবে 3 গুণ শ্বাস নিতে পারি। মানে নরমাল ব্রিদিং আমরা যে হাওয়া নেওয়া ছাড়া করি, প্রাণায়ামের সময় পুরো করার সময় আমরা তার 3 গুণ নিতে পারি। একটা সোজা হিসেব দেওয়া যাক। ধরুন আমি এতটা শ্বাস নিতে পারি, এতটা ছাড়তে পারি। আমার হাত দিয়ে দেখাচ্ছে যেটা, হাতের আঙুলে এতটা নেওয়া যায়, এতটা ছাড়া যায়। কিন্তু আমরা সাধারণভাবে এইটুকুর মধ্যে নাড়াচাড়া করি। মানে অল্প একটু জায়গাতেই আমরা নাড়াচাড়া করি। কিন্তু প্রাণায়াম যখন করছি আমি এতটা শ্বাস নিচ্ছি পুরোটা এবং ছাড়ছি এতটা। তাহলে এতটা যখন ছাড়বো কি হবে? আমার ফুসফুস পরিপূর্ণভাবে ব্যবহার হবে শ্বাসকার্যে। আজকে সন্ধ্যাবেলায় একজনের কথা শুনছিলাম, কানে এলো এক জায়গায়, সন্ধ্যাবেলা না বিকেলের দিকে। বাবা! কি একেকটা ওষুধ দিয়েছে, ট্যাবলেট এত বড়, বড়, মানে হাত দিয়ে দেখাচ্ছে। আমি যে তারপরে বলছে যে, "শোন, যে ব্যায়ামগুলো দেখিয়েছি করবি? হ্যাঁ, ফুসফুসের ব্যায়ামগুলো কিন্তু তোকে করতে হবে।" বাবা ছেলেকে বলছেন। বাবা ছেলে যা বুঝলাম। তোকে করতে হবে। আমার খুব ইচ্ছে হচ্ছিল জিজ্ঞাসা করি। কারণ এরপরে কিছু প্রাণায়াম বা ব্রিথিং এক্সারসাইজই বলেছে। আমি জিজ্ঞাসা করলাম না। কারণ এগুলো অনেকে পছন্দ করেন না। কেন আপনার কি দরকার? আমাকে চেনেন না তিনি। অসুবিধা হতে পারে, আমি জিজ্ঞাসা করলাম না। তো প্রাণায়ামের ক্ষেত্রে দেখবেন বহু জায়গায় বহু মানুষ প্রাণায়াম করছেন ঠিক এইভাবে। মানে ধরুন অনুলোম-বিলোম করছেন। পরিপূর্ণ বুকের খাঁচা ভরার কোনো ব্যাপারই নেই। বাঁ নাকে নিয়ে ডান নাকে ছাড়ছি, ডান নাকে নিয়ে বাঁ নাকে ছাড়ছি। আমাদের ক্লাসে একবার এক ভদ্রলোক বলছেন যে, "দেখুন তো আমার ঠিক হচ্ছে কিনা।" মানে তিনি নতুন এসছেন, বাড়িতে অভ্যাস করেন। মানে তিনি এসেই শুরুতে বলে দিলেন, "আমি কিন্তু জানি আমাকে আপনার কোনো অসুবিধা হবে না আমাকে শেখাতে, আপনি সব জানেন। আমি সব জানি।" আমি যে, "হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি।" তো বুঝতে পেরেছি বলেই আমার একটা ঘটনা মনে পড়ে গেল। সেই সময় আমি আপনাদের এখন বলি। এক ভদ্রলোক গেছেন তার ছেলেকে নিয়ে তবলা শেখাতে। তবলা শেখানোর জন্য নিয়ে গেছেন। তিনি ক্লাস চলছে। মাস্টারমশাই বললেন যে, "বসো বাবা বসো।" বাবাকেও বসতে দিলেন, "বসুন। এটা এদের হয়ে যাক, আমি কথা বলছি।" তো যখন হয়ে গেল, ছেলেকে কাছে বসিয়ে তবলার মাস্টারমশাই কথা বলছেন। হুম? তো মানে ঘটনা কিন্তু আমি সত্যি কথা বলছি। মানে আমি একসময় কলেজে পড়ার সময় তবলা শিখতাম। সেই সময় ক্লাসের ঘটনা এটা। তো উনি বলছেন যে, "বেশ, বেশ, খুব ভালো। ঠিক আছে তুমি শিখবে তাহলে অমুক দিন চলে আসবে।" মাস্টারমশাই একটা কথা বলি, কিছু মনে করবেন না। ও না তবলা সব জানে, জানেন তো? ও শিখতো। আগে শিখেছে, ও জানে। আপনার ওকে শেখাতে খুব পরিশ্রম হবে না। বলছে, "হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে।" তখন এর মাইনে অনেক কম ছিল। হয়তো ৳৩০ মাসে বলেছেন। কিছু মনে করবেন না, মাইনেটা না ৳৬০ লাগবে ওর ক্ষেত্রে। কেন ৳৬০ কেন? আপনি ৳৩০ বললেন একটু আগে। না, আমাকে আগে ও যেগুলো জানে ওগুলো ভোলাতে হবে। ওকে ভুলিয়ে তারপর আমি নতুন করে শেখাবো। আমাকে ডবল পরিশ্রম হবে। সেজন্য মাইনেটা বেশি লাগবে। ভদ্রলোক শুনে বললেন, "তাই?" তো যাই হোক, তারপরে মাস্টারমশাই বললেন, "না, না, বেশি লাগবে না, ডবল লাগবে না।" আগে জানা থাকলে কি হয়? হয়তো অনেকদিন আগে শিখেছে, ভুলে গেছে, ভুলভাল করবে। সেগুলো আমাকে কারেকশন করতে মুশকিল হবে। নতুন ছেলে এলে সেই অসুবিধাটা হয় না। তো প্রাণায়ামও কেউ যদি একদম নতুন এলেন তাকে শেখানো অনেক সহজ। আর যিনি এসে বলেন আমি সব জানি, তাকে কিন্তু শেখানো একটু কঠিন হয়ে যায়। মানে তার সঙ্গে একটা লড়াই করতে হয় শেখানোর জন্য। এক্ষেত্রে লড়াইটা আমি বলছি। মনে রাখবেন আমি কিন্তু প্রাণায়াম সম্বন্ধে আপনাদের বলছি, শেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। মন দিয়ে শুনবেন। ভদ্রলোককে যখন আমি শেখাতে নিয়েছি প্রাণায়াম, ঠিক সেই সময় কেউ একজন আমাকে ডাকলেন বাইরে। আমি বললাম, "একটু বসুন, আমি আসছি। আপনি করুন, আপনি প্র্যাকটিসটা করুন।" ওখানে কয়েকজন সিনিয়র স্টুডেন্ট ছিল। আমি তাদের বললাম যে, "তোমরা একটু দেখো, আমি একটু কথা বলে আসছি।" বলে আমি উঠে গেলাম, কথা বলে এলাম। করলেন, করেছেন?" বলছে, "হ্যাঁ, হ্যাঁ, করেছি।" আমি বলি, "এই তোমরা দেখলে? ঠিক আছে, উনি ভালো করেছেন?" "না, উনি খুব জোরে, জোরে করছেন। খুব জোরে, জোরে শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন।" ভদ্রলোক না ঠিক তেড়ে ফুঁড়েন। "না, জোরে করব কেন? যেমন করে প্রাণায়াম সেরকমই করেছি। জোরে করিনি।" আমি ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝে গেছি। এই তোমরা তোমাদের কাজ করো। ওরাও প্র্যাকটিস করছে, ব্যায়াম করছে। তোমরা প্র্যাকটিস করো, আমি দেখছি উনাকে। বলেও ভদ্রলোককে বললাম, আপনারা সবাই নিজেকে দিয়েও বিচার করবেন বা আপনার কাছাকাছি যারা প্রাণায়াম করছেন দেখছেন, একটু ভেবে দেখবেন। আমি তখন তাকে বললাম, "ঠিক আছে, আমি একবার অনুলোম-বিলোম করছি, আপনি দেখুন। দেখে তারপর বলবেন যে আপনি এইভাবে করছিলেন কিনা।" উম
কেউ একজন একটা মেসেজ লিখলেন, আমি ঠিক পড়তে পারছি না, পড়া গেল না। যাই হোক, আমি ওকে বললাম দেখুন, আপনারাও দেখুন, নিচ্ছি, নেওয়ার সময়টা লক্ষ্য করবেন কিভাবে নিচ্ছি। সবটা করলাম না, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এইভাবে করছিলেন তো? না, আমি তো এভাবে করি না। আমি তাহলে কিভাবে করেন? আমি আরো জোরে জোরে করি। মানে যে কথাটা একটু আগে স্টুডেন্টরা বলেছিল, সেই কথাটা উনার মুখ দিয়ে বেরোচ্ছে। আমি তো আরো জোরে করি, আমি অনেক তাড়াতাড়ি করি। এত আস্তে করলে কি করে হবে? আমি যে আপনি যখন জোরে জোরে তাড়াতাড়ি করবেন, আপনার নার্ভ গুলো টেন্সড হবে, আপনার মেজাজ গরম হবে, মাথা গরম হবে, প্রেশার হাই হবে। এই যে একটা ব্যায়াম দেখাচ্ছি, চেস্ট এক্সপানশন, আপনারা সবাই এটা জানেন, খুব সহজ একটা ব্যায়াম। চেস্ট এক্সপানশন, হাত দুটো দুপাশে যাবে, বুকের খাঁচা প্রসারিত হবে, ফিরে আসবে। সেদিন আমি একজনকে করতে বললাম, অনলাইনে একটা ক্লাসে। আমি যেটা করো তো নতুন একজন, সেটা করলো, মানে যেন একটা কিছু তেড়ে ফুলে গেল, জোরে খিচে সশব্দে শ্বাস নিল। তুমি এইভাবে শ্বাস নিলে কেন? না, আমি তো এইভাবেই করি। আমি বলি, কারণ কি? ব্যায়ামটা তো হচ্ছে বুকের খাঁচা, বুকের খাঁচাকে প্রসারণ করা, এবং প্রসারণের সুবিধার জন্য আমি হাত দুটোকে দুপাশে নিচ্ছি। শ্বাস তো এমনি ভেতরে যাবে। যখন আমি এমন কোনো কাজ করব, আমার বুকের খাঁচা প্রসারিত হচ্ছে, হাওয়া এমনি ঢুকবে ভেতরে। আবার যখন আমি সংকুচিত করব বা তার ঠিক পরেই হাওয়া বেরোবে। তাহলে সে শব্দ করব না? আমি যে, না, শব্দটা করছো কেন আগে জিজ্ঞেস করার প্রশ্ন নিজেকে। প্রাণায়াম খুব ধীর স্থির ভাবে করতে হবে। যেটা বলছিলাম, আমাদের হঠযোগ প্রদীপিকায় লেখা আছে, সেখানে বলা হচ্ছে, যথা গজ সিংহ ব্যাঘ্র। আমাদের প্রাণায়াম প্রসঙ্গে বলা হচ্ছে, যথা গজ সিংহ ব্যাঘ্র ভবেদ বৎস শনাই শনাই। যেমন হাতি, বাঘ, সিংহ বর্ষত মানে ধীরে ধীরে, তথৈব সেবিত বায়ু, সেইভাবে বায়ু সেবন করো, মানে প্রাণায়াম করো। অন্যথা, না হলে, হন্তি সাধকম, মানে প্রাণায়াম কিন্তু তোমাকে হত্যা করবে। কত সুন্দরভাবে পরিষ্কার বলেছে। ভুল প্রাণায়াম করে মারা যাচ্ছেন বহু মানুষ। খুব বেশি সময় করছেন, বেশি জোর দিয়ে চাপ দিয়ে করছেন, অসুস্থ হয়ে পড়ছেন, রোগগ্রস্ত হচ্ছেন। কাজেই একটু ধীর স্থির ভাবে করলে তার কিন্তু বেনিফিট অনেক বেশি। আসলে এবার আমরা আবার অভ্যাস করব, পূরক করব, রেচক করব। পূরক মানে পরিপূর্ণ শ্বাস নেওয়া, এবং রেচক মানে পরিপূর্ণ শ্বাস ত্যাগ। আচ্ছা, একজন আরেকটা বলতে বললেন, বোধহয় শ্লোকটাই বলতে বললেন। হঠযোগ প্রদীপিকা বই যদি কারো কাছে থাকে, দ্বিতীয় অধ্যায়ের মানে সেকেন্ড চ্যাপ্টারের 15-16, এই দুটো শ্লোক রয়েছে যেটা প্রাণায়াম সম্বন্ধে। তাতে যেটা আমি বললাম সেটা হচ্ছে, যথা গজ সিংহ ব্যাঘ্র, যথা মানে যেমন, গজ মানে হাতি, যথা গজ সিংহ ব্যাঘ্র ভাবেদ বৎস, মানে বৎসত মানে শনাই শনাই, ধীরে ধীরে বৎসত, মানে ওদেরকে জোর করে আমি দুদিনেই বৎসত মানিয়ে নেব, এরকম কিন্তু হবে না। তাতেই বা সেবিত বায়ু, সেরকম প্রাণায়ামও খুব সুন্দরভাবে ধীরে ধীরে অভ্যাস করবে, ভালোভাবে বুঝে শিখে। অন্যথা, না হলে, হন্তি সাধকম। এটা আমাদের প্রাচীন মুনি ঋষিরা বলে গেছেন। এখন আমরা এগুলো জানি না কেন, এগুলো আমরা পড়ি না। কেন? বইগুলো সহজলভ্য নয়। যদি বা পাওয়া যায়, বইগুলো সংস্কৃত বাংলা অনুবাদ থাকলেও সেগুলো একটু কঠিন, বুঝতে আমাদের মুশকিল হয়। কাজে আমরা ওগুলো পড়ি না। বেশ, এবার আমরা অভ্যাস করবো প্রাণায়াম আরেকবার। মনে রাখবেন, এবার অভ্যাসের সময় আপনারা গুনবেন, লম্বা শ্বাস নেবেন আরাম করে, এবং শ্বাস নেওয়ার সময় মনে মনে ভাববেন, আহ কি আরাম। আর কেউ আজ কিছু প্রশ্ন করতে চাইছেন, বলুন। গুগল মিটে যারা আছেন, কেউ হাত তুলেছেন, কিছু বলবেন? এখানে আপনাদের বলে দিই, আচ্ছা, এটা প্র্যাকটিসটা করে নিন, তারপরে বলছি। মাঝে কিন্তু শ্বাস বন্ধ করে রাখবেন না। আর এখানে শ্বাস নেওয়া যতক্ষণ ধরে হবে, তার চেয়ে বেশি সময় ধরে ছাড়তে হবে। এই যে তো কথাগুলো আমি বলছি না, আপনারা আপনাদের মতো করুন, শ্বাস নিন, ছাড়ুন। এগুলো পরে ধীরে ধীরে, আমাদের 4 দিনের প্রোগ্রাম, আমি পরে বলবো আরো। আজকে শুধু নেবেন, ছাড়বেন। আপনারা কিন্তু ঘড়ি দেখবেন না, ঘড়ি দেখবো আমি। হুম, আপনারা নেবেন, ছাড়বেন, আর গুনবেন। হ্যাঁ, সবাই রেডি? বেশ আরাম করে বসে যান।
পুরো শ্বাস ছেড়ে দিন, নেওয়া শুরু করুন। সময় দেখা শুরু হলো আমার। খুব আরাম করে শ্বাস নিন। কি আরাম! মানে শ্বাস নেওয়া যে এত আরামের কাজ এতদিন আপনি জানতেন না, ১ম জানলেন। খুব আরাম করে শ্বাস নিন এবং ধীরে, ধীরে ছাড়ুন। যখন ছাড়ছেন গোটা শরীর, কাঁধ দুটোকে একদম আলগা রিল্যাক্স করে দিন। পরিপূর্ণ শ্বাস নিন, ধীরে, ধীরে রিল্যাক্স করে দিন। এনজয় করুন। মানে যোগের ক্ষেত্রে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কিছু লড়াই করছেন, সংগ্রাম করছেন এরকম ভাব না নিয়ে প্রতিটি মুহূর্ত, প্রতিটি মুভমেন্ট যেন এনজয় করছেন এইভাবে করুন। আমরা আসনও কিভাবে এনজয় করা যায় আগামীকাল আলোচনা করব। বেশ টোটাল একটা অ্যাওয়ারনেস তার সঙ্গে রিল্যাক্সেশন খুব সুন্দরভাবে করুন। গুনবেন, কভার হচ্ছে, আমি স্টপ বললেই থেমে যাবেন। তখন বলার জন্য ব্যস্ত হবেন না। আমি একটু বলবো কিভাবে বলবেন, সুবিধা হবে বুঝতে। স্টপ, থেমে যান। ১ মিনিট হয়ে গেছে। এবার আপনারা যেটা করবেন, ১ম বার যে কভার হয়েছে আর ২০ বার হয়েছে বলবেন। আমি এখানে YouTube এ দেখতে পাচ্ছি যারা আছেন তাদের মধ্যে ১০ বার, ৬ বার, ২.৫ বারও রয়েছে, ৫.৫ বার আছে। আপনার আগেরটা এটা দুটোই বলবেন। শুধু এটা বলবেন না, শুধু আগেরটা নয়। যেমন কারো আগের বার ১০, এবার ৫ এইভাবে বলুন। ৩, ২, ৪, ৪, হ্যাঁ ৪, ৪, যাদের ১০ বা ১৪ ছিল তারা বলুন ৬, ৪, ৩, ২, ১০, ৬, হ্যাঁ, আরেকজন মনে হচ্ছে বেড়েছে দেখলাম। কটা ৯, ৫, একজনের খালি একটু বেড়েছে। আগের বার যা ছিল তার থেকে বেশি। আর সকলেরই দেখছি কমেছে। এখানে আমি দেখছি YouTube এও যারা আছেন ১৫ বার থেকে অনেকটা কমেছে। ৮, ৬ মানে আগেরবার ৮ এবার ৬, ৪, ২, ৮, ৬। তাহলে আমরা দেখছি সবারই এটা অনেকটা কমেছে। মানে আগেরবার ১ম বার যা ছিল তার থেকে কমেছে। আমি YouTube এ দেখতে পাচ্ছি ৩, ২, ৫, ৫, ৭, ৪, ৬, ৬, এইভাবে পরিবর্তন আছে। তাহলে এটা কমছে কিভাবে? যদি আমরা একটু ভাবি। কমে গেল এটা ভালো না খারাপ? ৮, ৫ দেখুন একদম ১০ থেকে বোধহয় ৮ হয়েছে দেখলাম, ৮ থেকে ৫ হয়েছে, মানে প্রায় 50% এর মতো কমে গেছে। এর পিছনে মেইন কারণ যেটা সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সচেতনতা। আপনি শ্বাস সম্বন্ধে সচেতন হলেন। সচেতন যখনই হচ্ছেন আপনি বেশ আরাম করে পুরো শ্বাস নিচ্ছেন, পুরো শ্বাস ছাড়ছেন। এবং এখন যাদের মানে ৬ বার হয়েছে, এটাকে কিন্তু নরমাল স্ট্যান্ডার্ড বলা যেতে পারে। স্ট্যান্ডার্ড বলা যেতে পারে কেন বলছি? না, যেটা আমরা মিনিটে ১৮ থেকে ২০ বলছিলাম, যদি ১৮ বার ধরে নিই, তাহলে ১ মিনিটে ১৮ বার, আমি বলছি এক্ষেত্রে ৩ গুণ বেশি শ্বাস নেওয়া-ছাড়া করা যায় প্রাণায়ামে, নরমাল ব্রিথিং এর চেয়ে। তাহলে ৩ গুণ যদি হয়, তাহলে সোজা হিসেবে ১৮ বারের জায়গায় ওটা নেমে ৬ বারে আসবে। ৩ ভাগের ১ ভাগ হয়ে যাবে। কাজে আমার ব্রিথিং টাইম তখন কত হচ্ছে? যদি আমি ৬ বার করি মিনিটে, তাহলে ৬০ সেকেন্ডে ৬ বার মানে আমার পার ব্রিথিং টাইম হচ্ছে ১০ সেকেন্ড। ব্রিথিং টাইম ১০ সেকেন্ড এবং ব্রিথিং রেট হচ্ছে ৬ বার। এর মধ্যেই আমাকে একজন কে বেশ বললেন, আমাদেরই স্টুডেন্ট, যে স্যার একটা প্রাণায়াম দেখছিলাম করাচ্ছিল, বলছে ১০ সেকেন্ডে শ্বাস নাও, ২০ সেকেন্ড থেমে থাকো, দিয়ে ২০ সেকেন্ডে ছাড়ো। স্যার এটা কি সম্ভব? আমি হ্যাঁ সম্ভব। যার ব্রিথিং টাইম হচ্ছে ১০, ২০, ২০ মানে ৫০, সরি ২০, ২০, ৪০ আর ১০ ৫০ সেকেন্ড। যার ৬ বার হচ্ছে তার মানে তার ব্রিথিং টাইম হচ্ছে ১০ সেকেন্ড। ব্রিথিং টাইম ১০ সেকেন্ড কথাটার মানে কি? মানে হচ্ছে আপনি যে শ্বাস নিলেন, ছাড়লেন, এর জন্য শরীর আপনাকে ১০ সেকেন্ড সময় মাত্র বরাদ্দ করবে। তার বেশি নয়। ১০ সেকেন্ডের বেশি নয়। আমি যদি শ্বাস নিতে, নিতে খুব ধীরভাবে নিই, মানে ৮-৯ সেকেন্ড করে ফেললাম নিতে, নিতে। তাহলে এরকম একটা হাঁফ ধরা ভাব এসে এলো। কারণ শরীর আমার যদি মিনিটে ৬ বার হয়, শরীর আমাকে বাধ্য করবে ১০ সেকেন্ডের মধ্যে একটা কোর্স কমপ্লিট করতে। এটা দেখবেন আপনাদের অনেকের হবে। কেউ, কেউ বলেন যে, "স্যার শ্বাস নিই যখন ঠিক আছে, ছাড়ার সময় না কেমন যেন একটা হাঁফ ধরে যায়।" এটা কেন হয়?
আমাদের মেন কারণ হচ্ছে আপনি নেওয়ার সময় হয়তো খুব বেশি সময় ধরে নিয়ে ফেলছেন। তাহলে আমরা কি ঘড়ি দেখে দেখে করব? না, ঘড়ি দেখবেন না। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এই চেতনাটা নিয়ে, কি চেতনা? না, আমাকে পুরো শ্বাস নিতে হবে, পুরো ছাড়তে হবে। এই যে অনেকে যারা ৪ বার, ৩ বার, ২ বার দিয়েছেন, আমি দেখতে পাচ্ছি কিছু, কিছু নাম আমার চেনা, অচেনা নামও আছে অনেক। তারা দীর্ঘদিন ধরে নিশ্চয়ই অভ্যাস করছেন। দীর্ঘদিন অভ্যাস করলে কি হচ্ছে? তাদের লাং ক্যাপাসিটি অনেক বেড়ে যাচ্ছে। অনেকে দেখবেন প্রাণায়াম করতে গেলে বা ডিপ ব্রিথিং, আপনারা যেটা করলেন এটা প্র্যাকটিক্যালি ডিপ ব্রিথিং, গভীর শ্বাস-প্রশ্বাস। এটাকে ভস্ত্রিকা প্রাণায়াম অনেকে বলেন। এটা করতে গেলে অনেক মানুষ দেখবেন বলেন যে আমি আর নিতে পারছি না। যখন তাকে বলছি পুরো শ্বাস নিন, তিনি বলছেন আর নিতে পারছি না। কেন নিতে পারছেন না? আমি একবার একটু কয়েকটা মেসেজ দেখে নিই। অনেকেই কিছু পাঠিয়েছেন, মেসেজগুলো সব পড়া যাচ্ছে না। একটু দেখে নিই কি বলছেন। ইন কল মেসেজ। একজন বলছেন ৩ থেকে ২ বার বা আরো কম কি করে করলেন? অনেকে করেছেন এটা। হ্যাঁ, দিনে কত সময় করব? খাদ্য গ্রহণে কতটা ব্যবধান রাখবো? দেখুন কি করে করলেন এর উত্তরটা তো আমি বললামই। এটা হচ্ছে দীর্ঘদিন করতে, করতে তাদের লাং ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। আমি একবার বেড়াতে গেছিলাম গ্রামের দিকে, একটা পুজো উপলক্ষে। আমার মেয়ে তখন ছোট, ৬-৭ বছর বয়স হবে। তো আমি, আমার স্ত্রী, মেয়ে ৩ জন খেতে বসেছি একসাথে। মেয়ে হঠাৎ করে তার মাকে খোঁচাচ্ছে, "মা দেখো, দেখো।" হ্যাঁ? তো মা বুঝতে পারছে না কি দেখাচ্ছে। আমি বলি, "কি দেখাচ্ছিস?" "ওই দেখো পাহাড়, পাহাড়। পাহাড় দেখেছো? ওই দেখো পাহাড়।" "কি রে কোথায় পাহাড় দেখছিস?" "ভাতগুলো দেখো।" মানে গ্রামে যারা মাঠে কাজ করেন, মুনিশ বলা হয় সাধারণভাবে, সেরকম একজন খেতে বসেছেন একদম উঁচু করে অনেকটা ভাত নিয়ে। তখন আমি অবাক হয়ে গেছে। তো ওরা যা পরিশ্রম করে, ওদের অতটা খেতে হয়, তাদের শরীরের চাহিদা আছে। ওই খাবার না খেলে তারা কাজ করতে পারবে না। তাদের পেট ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক সেরকমই যদি আপনি প্রাণায়াম নিয়মিত করেন, তাহলে ওটা ৬ থেকে কমে ৫, ৪, ৩ এরকম নামবে। নরমালি নামবে। এর জন্য আপনাকে খুব বেশি চেষ্টা করতে হবে না। যেটা করতে হবে, শুধু যেটা বারবার বলছি ১ম থেকে সচেতনতা। আপনাকে এই বিষয়ে সচেতন হতে হবে, অ্যাওয়ার হতে হবে। যে আমাকে ফুসফুস সুস্থ রাখতে হবে। যখন করোনা হলো, করোনার সময় সবচেয়ে বিপর্যস্ত হচ্ছিল ফুসফুস। এবং সেই সময় মানে একটি ওয়েবিনার আমরা করেছিলাম ফর পাওয়ারফুল লাংস। হুম? প্রাণায়াম ফর পাওয়ারফুল লাংস। সেখানে প্রায় ২০০০ জন অংশ নিয়েছিলেন। অনেকেই করেছিলেন, অনেকে উপকৃত হয়েছিলেন। এবং এটা দেখুন খুব সহজে ধরে নেওয়া যায় যে মানুষটা এইভাবে নিয়ম মেনে জেনে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন, লম্বা শ্বাস সুন্দরভাবে নেবেন, ছাড়বেন, তিনি কিন্তু অনেক সুস্থ থাকবেন অন্যদের চেয়ে। দেখুন একটা শব্দ আমি এইমাত্র বললাম, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। কিন্তু আমাদের যোগশাস্ত্রে প্রাণায়ামকে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বলা হচ্ছে না। বলা হচ্ছে ব্রিদিং কন্ট্রোল, শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ। আর অন্যান্য অনেক ব্যায়াম আছে যেক্ষেত্রে খুব শ্রম দিয়ে করতে হয়, সেগুলো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। কিন্তু এক্ষেত্রে হচ্ছে ব্রিদিং কন্ট্রোল। তাহলে আপনারা বুঝলেন জিনিসটা। আমরা এইভাবে করব। প্রাণায়ামের বহু রকম পদ্ধতি আছে। ভ্রামরী প্রাণায়াম, অনুলোম-বিলোম প্রাণায়াম। সেসব ক্ষেত্রে আমাদের মেইন কাজ হচ্ছে লাং ক্যাপাসিটিকে বাড়ানো। যখনই আমার লাং ক্যাপাসিটি বেড়ে গেল, ভেতরে যে অ্যালভিওলাই বা বায়ু কোষ আছে, যেখানে বায়ুগুলো ঢুকছে, সে কোষগুলো পুরো প্রস্ফুটিত হবে, খুলবে। না হলে কি হয়, সেই কোষগুলোর ভেতরে কিন্তু অনেক কোষই ইনঅ্যাক্টিভ হয়ে যায়। বায়ু কোষগুলো অ্যালভিওলাই ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সাধারণভাবে এগুলো কিন্তু আমরা জানি না, কিন্তু জানা ভীষণ দরকার। বিশেষ করে প্রতিটি মানুষের জানা দরকার। যেসব বাড়িতে বাচ্চা ছেলেমেয়েরা শ্বাসকষ্টে ভুগছে বা বয়স্করাও ভুগছেন, তারা যদি শুধুমাত্র এই বিষয়ে সচেতন হয়ে হালকা কিছু ব্যায়াম শুরু করেন, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু প্রাণায়াম, তাহলে তারা সুস্থ হয়ে যাবেন। কারণ দেখুন, ওষুধ খেয়ে আমরা যখন সুস্থ হতে চাই, ওষুধ আমাদের সুস্থ করে, অনেক ক্ষেত্রে করে না, আমি ধরে নিচ্ছি করে। তাহলে ওষুধ যে সুস্থ করে তার কিন্তু একটা লিমিটেশন আছে। ওষুধের ক্ষমতা নেই আমার বুকের খাঁচাকে প্রসারিত করার। যে মানুষটা সারাক্ষণ কুঁজে বসে থেকে, থেকে বুকের খাঁচাটা ছোট হয়ে গেছে, বেশি শ্বাস নিতে গেলে আর পারছি না।
এটা তো ফুলছে না, না ফুললে কি করে শ্বাস নেবেন? কাজেই যে অ্যালভিওলাই গুলো আছে তার স্বাস্থ্যের জন্য আমাদের এই ধরনের গভীর শ্বাস নেওয়া ছাড়া করা খুব দরকার। আমাদের গভীর শ্বাস-প্রশ্বাস এটা ভীষণ দরকার আমাদের ফুসফুসের স্বার্থে। এবং ফুসফুস যখন ভালো থাকবে আমি গভীর শ্বাস নেব, তার নিকটতম প্রতিবেশী হৃৎপিণ্ড, হার্ট, সেও কিন্তু ভালো থাকবে। কারণ শরীরে আমার অক্সিজেন সরবরাহ বেড়ে গেছে। হার্টের কাজও অনেক কম পড়ে যাবে। তাকে কম পরিশ্রম করতে হবে। এই যে কম পরিশ্রম করতে হবে কথাটা আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, বুঝতে সুবিধা হবে। এখানে যিনি মিনিটে ২ বার শ্বাস নিচ্ছেন, কোনো কারণে তিনি হাঁপিয়ে গেছেন, দৌড়েছেন বা সিঁড়ি ওঠানামা করেছেন। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি উনি নরমাল কন্ডিশন এ চলে আসবেন। খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না উনার স্বাভাবিক অবস্থায় আসতে। কিন্তু যে মানুষটা ৮, ৯, ১০ বার শ্বাস নিচ্ছেন, তিনি যখন হাঁপিয়ে যাবেন তাকে কিন্তু এরকম করতে হবে। কেন? না তার লাং ক্যাপাসিটি কম। মানে ধরুন আমার যে পরিশ্রমটা আমি করেছি, আমার 100 ইউনিট অক্সিজেন দরকার। 100 ইউনিট অক্সিজেন দরকার। তো যে মানুষটার লাং ক্যাপাসিটি ভালো, পার ব্রিথিং এ ১০ ইউনিট যাচ্ছে। আমি কথা বলছি। তাহলে তিনি ১০ বার শ্বাস-প্রশ্বাস নিলেই সেটা হয়ে যাচ্ছে ঠিক। কিন্তু যার লাং ক্যাপাসিটি কম, ১০ ইউনিট যায় না, একবার শ্বাসের ২ বা ৩ ইউনিট যায়। অথচ শরীর তো বলছে এখনই দাও। তাহলে সে হাঁপাবে। হাঁপ ধরে যাচ্ছে। নাকে নেবে, মুখে নেবে, অস্থির ভাব করবে। কাজে আমাদের লাং ক্যাপাসিটি বাড়ানো সবারই দরকার। অনেক জায়গায় দেখবেন অনেক মেলায় বা বিভিন্ন মেডিকেল কলেজেও থাকে ওই লম্বা শ্বাস নিয়ে একটা আ স্পাইরোমিটার বলে। সেখানে জোরে শ্বাস ছাড়তে বলা হয়। বা এরকম নানা রকম আছে বল ওঠে, নামে এরকম হিসাব আছে। বা মেশিনে দেখা যায় কার কতটা ফুসফুসের ক্ষমতা। কাজেই আমাদের লাং ক্যাপাসিটি বাড়ানো কিন্তু সবারই দরকার। আমি অনেক কথা বললাম। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে YouTube এ বা এখানে আমাদের Google Meet এ প্রশ্ন করতে পারেন। আমি উত্তর দিচ্ছি। একটুখানি দেখে নিই একবার যে অনেকে আরো কয়েকজন কিছু প্রশ্ন দিলেন। সেগুলো ইন কল মেসেজে কি আছে? হ্যাঁ, ২ টো একই সময় নিয়ে করতে হবে কিনা আপনি একই সময় করবেন কিন্তু আস্তে, আস্তে শ্বাস ছাড়ার সময়টা বাড়াবেন। কেন বাড়াবেন বলি? এক্ষেত্রে যেটা বলা হয়, আমরা নেওয়ার সময় এই যে যতটা নিতে পারি ছাড়ার সময় না আমাদের মধ্যে একটা কুড়েমি কাজ করে। পুরোটা ছাড়ি না। সেই কারণে যদি একটু শেষ দিকে আরেকটু ছাড়ার চেষ্টা করি, তাহলে কি হলো অ্যালভিওলাইটা আরো খালি হলো। পুরো খালি হয়ে গেল। অ্যালভিওলাই খালি হলো মানেই হচ্ছে ওখানে যদি বদ্ধ বায়ু কিছু থেকে থাকে যেটা অনেকদিন ধরে আছে, সেই বায়ুটাও কিন্তু বেরিয়ে গেল। আপনি আবার ফ্রেশ বায়ু ঢোকালেন। তাহলে আপনার লাংস এ কোনো রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে গেল। নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে। হ্যাঁ, যেটা করলেন নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়া। শ্বাস গ্রহণ বা বর্জন একই সময় নিয়ে ডিপ ব্রিথিং এর সময় নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়লে হবে কি? হ্যাঁ, অনেকে এটা করেন। নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়েন। এটা বিশেষ ক্ষেত্রে করেন যে ক্ষেত্রে একটু পরিশ্রমমূলক জগিং করলো কিছু তারপরে ছাড়াটা তাড়াতাড়ি হয়ে গেল। অনেকটা বেরিয়ে গেল। ক্লান্তি ভাবটা কেটে যেতে সাহায্য হয়। হ্যাঁ, নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়বেন। আমি যে প্র্যাকটিসটা করালাম সেটা নাকে নিয়ে নাকে ছাড়া। এই দেখুন একজন ভালো প্রশ্ন করেছেন সমীরণ রায়। বলছেন, "ভুল করা ভয় কি করব না?" আরে করবেন না কেন? ভুল আমাদের শাস্ত্রে যেটা বলা হচ্ছে সেখানে কি বলেছে? ভালোভাবে শিখে তুমি করো, না শিখে করো না। ভালোভাবে শিখে করো, না শিখে করো না। দুটোর মধ্যে একটু তফাৎ বুঝিয়ে দিই। দেখুন আপনি আপনার বাড়িতে পাড়ায় রাস্তায় পাড়ার ছেলেরা খেলছে, ক্রিকেট খেলছে। তারা খেলা জানে যে একজন বল করে, আরেকজন ব্যাট দিয়ে জোরে মারে। এটাই হলো ক্রিকেট খেলা। ব্যাস ক্রিকেটের এর বেশি আর কিচ্ছু নাই। একজন উইকেট কিপার থাকে, সে বল যাতে চলে না যায় ধরে, আর ফিল্ডার থাকে বলগুলো ধরে। এই তো ব্যাপার। তাহলে সেই ছেলে যখন বড় হলো, 12 পাস করে গেল, ১৭-১৮ বছর বয়স হলো, তার বাবা-মা কি করলেন? তাকে কোচিং সেন্টারে পাঠালেন। কি জন্য পাঠালেন? না ক্রিকেট খেলা শিখতে। তাহলে এতদিন কি সে জানতো না? এতদিন সে ক্রিকেট খেলা জানতো কিন্তু শেখেনি। এবার সে শিখতে গেল। তো আপনি ওরকম কোথাও গিয়ে শিখবেন। এবার কোথায় গিয়ে শিখবো? আপনি আপনার কাছাকাছি যোগ সেন্টার বহু জায়গাতেই আছে।
কোনো জায়গায় যাবেন সেখানে শিখবেন। এবার আমাকে অনেকে প্রশ্ন করেন, "স্যার উনি ভালো না খারাপ কি করে বুঝবো?" সেটা আপনি মোটামুটি বুঝে নেবেন। কারণ ধরুন আমরা যে ডাক্তার দেখাই যেকোনো রোগ হলে, ভালো ডাক্তার না খারাপ ডাক্তার বুঝতে না পারলে আমরা ডাক্তার দেখাবো না এরকম তো করি না। কাজেই আপনাকে ধরে নিতে হবে তিনি ভালো জানেন, সেখানে যাবেন এবং সবচেয়ে যেটা বড় সুবিধে মানে দরকার সেটা হচ্ছে আপনি কিছু বইপত্রও পড়বেন। আমরা যদি বড়, বড় মনীষীদের কথা দেখি, তাদের জীবনী পড়ি, তারা প্রত্যেকেই জীবনে প্রচুর বই পড়তেন। কাজেই আমরা যখন ডিজিজ ফ্রি লাইফ চাইছি, যেটা আমার জীবনে একটা খুব বড় চাওয়া, পেয়ে গেলে তো খুবই ভালো। সেটার জন্য আমি যদি একটু পড়াশোনা করি কোনো ক্ষতি নেই। পড়বেন, পড়ে দেখবেন, ভালো-মন্দ বুঝতে সুবিধা হবে। হুম, হ্যাঁ, ভুল করার ভয় কি করব না? করবেন। প্লেন অ্যাক্সিডেন্ট এত হচ্ছে। আমরা কি প্লেনে চাপা বন্ধ করছি? নাকি ট্রেনে এম অ্যা জায়গা হচ্ছে না বা চুরি হয়ে যাচ্ছে বলে ট্রেনে চাপা বন্ধ করছি? সবই করব একটু সতর্ক হয়ে। দিনে কোন সময় করব? খাদ্য-গ্রহণের সাথে হ্যাঁ, এগুলো সবসময় খালি পেটে করা দরকার। প্রাণায়াম যেটা আমি এইমাত্র বললাম। খালি পেটে বলতে কিরকম? আপনি সকালের দিকে ভোরের দিকে করতে পারেন খালি পেটে, ভালো লাগবে। যদি কারো খুব খিদে পেয়ে যায় সকালে অল্প কিছু খেয়ে নিলেন, বিস্কুট হোক, একটু অল্প রুটি হোক, পাউরুটি হোক, খেয়ে নিয়ে তারপরে আপনি ০.৫ ঘন্টা পরে করলেন। বিকেল বা সন্ধ্যের দিকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভরা পেটে করবেন না। ভরপেট খাওয়ার অন্তত ৩-৪ ঘন্টা পরে করবেন। উম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ অনেকক্ষণ আলোচনা হলো বেশ সুন্দরভাবে। আপনারা ছিলেন, অনেকে প্রশ্ন করলেন। আ হ্যাঁ, একজন লিখছেন, "স্যার আপনার বইগুলো পড়ে উপকৃত হচ্ছি।" খুব ভালো কথা, শুনে ভালো লাগলো। বই পড়বেন। বাজারে বহু লেখকের অনেক বই আছে। আমাদের রামকৃষ্ণ মিশনেরও বহু বই আছে যোগের উপরে। হ্যাঁ? বিভিন্ন রকম পড়লে কি হবে আপনার জ্ঞান আরো বাড়বে এবং বিভিন্ন লেখকের দৃষ্টিভঙ্গি বিভিন্ন পার্থক্য থাকে। যোগ বিষয়টাকে কে কিভাবে দেখেছেন। নানা রকম পড়লে আপনার মন আরো সমৃদ্ধ হবে, আরো সুন্দরভাবে থাকবে। বেশ ঠিক আছে। আজকে এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে। কাল আমরা অন্যভাবে আলোচনা করব। সবাইকে নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।